হ্যালো, আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকল অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরা কিন্তু আমাদের যে আজকের যে ক্লাসটা আছে, আজকের ক্লাসে চলে আসলাম। আমরা প্রথম ক্লাসটা একটু ঠিক আছে বাংলাদেশের খেলা দেখার কারণে কিন্তু স্কিপ করেছিলাম, কিন্তু আসলে যা দেখলাম খেলা দেখে আসলে কোনো লাভই হইলো না, উল্টা লস প্রজেক্ট ছিল। ঠিক আছে, সকল কষ্ট আমাদের মনে কি হইলো বলো তো, চলে আসলো আর কি। ঠিক আছে, সো আমরা কি করব, আমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা এখন আমরা আস্তে ধীরে শুরু করব। তোমরা একটু সবার আগে জানিয়ে দাও যে তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কি না। আর অবশ্যই তোমরা তোমাদের একটু বন্ধুদের মেনশন করে দিও, কারণ হচ্ছে আমি প্রথমে অ্যানাউন্স করে দিয়েছিলাম যে আজকে ক্লাস হবে না, আবার হচ্ছে ক্লাস নিচ্ছি। ঠিক আছে, এই জন্য অনেকেই হচ্ছে জানতে নাও পারে। সো একটু তোমরা অবশ্যই কষ্ট করে ক্লাসটা কী করে দিবা, মেনশন করে দিবা। ঠিক আছে, আমরা খুব দ্রুতই ক্লাসটা শুরু করতেছি, তোমরা একটু করে মেনশন করে দাও। আমরা আজকে হচ্ছে আইসিটি যে ষষ্ঠ অধ্যায়টা আছে ডেটাবেজের ব্যবহার, সেই অধ্যায়টা নিয়ে সবার আগে আলোচনা করব। একজন বলতেছে সাউন্ড ঠিক করে হচ্ছে না। আচ্ছা, একটু ওয়েট করো। আচ্ছা, এখন আশা করি সাউন্ড আগের থেকে ক্লিয়ার আছে। শোন ভাই, শোন ভাই, সাউন্ডটা একটু দেখেন তো, সাউন্ড ঝামেলা করতেছে। ঠিক আছে, এটা আওয়াজ আসতেছে, নয়েজ। নয়েজ আসতেছে, নয়েজটা। হ্যাঁ, হ্যালো। এখন আশা করি আগের থেকে ঠিক আছে। কিসে একটা নয়েজ আসতেছে আলাদা আলাদা মনে হয় নাকি? একটা নয়েজ আসছে না? আমার মোবাইল সাইলেন্ট এখন। ওকে, তোমরা একটু তাও এখন কমেন্ট সেকশনে জানাও তো যে পারফেক্ট আছে কি না। আমার মনে হচ্ছে আমার ভয়েসটাই হচ্ছে কি হচ্ছে রিপিট হচ্ছিল আর কি। ঠিক আছে, আশা করি এখন একদম পারফেক্ট আছে। ওকে, পারফেক্ট।
আজকে হচ্ছে আমরা এখন একটা আইসিটি, ঠিক আছে, এই চ্যাপ্টার বলছে এই সাবজেক্টটা আশা করি আমরা সকলেই জানি। তোমাদের অনেকের মানে আশা ছিল ভাই আইসিটি ক্লাস কেন নিচ্ছে না, আসলে কি আইসিটি যার বাকি যে ক্লাসগুলো আছে সেগুলো কি হবে না। সো এই জন্য আজকে সবার আগে আইসিটিটাই নিলাম, ঠিক আছে। এমনিও ইচ্ছা ছিল বিকালে আইসিটিটা এবং রাতের বেলা হচ্ছে ম্যাথটা নেওয়ার। ম্যাথটা হচ্ছে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে অথবা আগামীকালকে নিতে পারি অথবা তারপরের দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ কী করে নিয়ে নিব আর কি, ঠিক আছে। একটু করে বলে নিই আইসিটিটা শুরু করার আগে, আমাদের আইসিটি হচ্ছে 3টা চ্যাপ্টার বাকি আছে। একটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, একটা হচ্ছে পঞ্চম অধ্যায় 5th চ্যাপ্টার, আর একটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়, দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ। তার মধ্যে তোমরা কিন্তু জানো আমাদের দ্বিতীয়টা মোটামুটি হচ্ছে অনেক কিছুই মুখস্থ পড়াশোনা আছে, ষষ্ঠর মধ্যেও কিন্তু অনেক কিছুই আছে, ঠিক আছে। আর পঞ্চম অধ্যায়টা বেসিক্যালি দেখা গেছে ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে প্র্যাকটিক্যাল নির্ভর। সো আমি চিন্তা করছি হচ্ছে খুব শীঘ্রই তোমাদের মধ্যে ওই যে প্র্যাকটিক্যাল নির্ভর যে পুরো অধ্যায়টা আছে ওইটা কী করবো, শর্ট ভিডিও করে করে হচ্ছে গ্রুপে তোমাদের জন্য কী করে দিব, আপলোড করে দিব, ঠিক আছে, যাতে হচ্ছে তোমরা একদম শর্ট ভিডিওগুলো দেখতে পারো। আসলে ওগুলো প্র্যাকটিক্যাল নির্ভর, আমার অবশ্যই কী করতে হবে, দেখতে হবে, ভিডিওগুলো রেকর্ড করতে হবে। সো আমি চাচ্ছি না আবার এত করতে আর কি, ঠিক আছে, অর্থাৎ আজকের ক্লাসে ইনক্লুড করতে। সো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি মেনলি দ্বিতীয় অধ্যায় এবং যে ষষ্ঠ অধ্যায় দুইটা আছে এই দুটো অধ্যায় নিয়ে কী করব, আলোচনা করব। আর আজকের ক্লাসেও কিন্তু মেনলি হচ্ছে আমরা থিওরি যে পার্টগুলো আছে, ঠিক আছে, আমাদের যে প্র্যাকটিক্যাল যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে আমরা কী করব, তোমাদের রেকর্ডেড ভিডিওগুলো দিয়ে দিব, সেখান থেকে তোমরা অবশ্যই কী করে নিবা, দেখে নিবা। আজকের ক্লাসে হচ্ছে আমরা কী করবো, যে থিওরি পার্টগুলো আছে, ডেটাবেজের যে থিওরি পার্ট আছে, দ্বিতীয় অধ্যায়ের যে থিওরি পার্টগুলো আছে, সেই থিওরি পার্টগুলো নিয়েই মেনলি কী করবো বলো তো, আমরা ক্লাস করব, ঠিক আছে। একজন বলতেছে আজকে ম্যাথ ক্লাস হবে না, এখন এটার পরে যদি ম্যাথ নিস তাহলে তো আর থাকতে হবে না, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা শুরু করি। সেটা হচ্ছে ডেটাবেজ এর ব্যবহার, ঠিক আছে। ডেটাবেজের ব্যবহার জানার আগে সবার আগে হচ্ছে ডেটা কি আসলে, ডেটা হচ্ছে তথ্যের একদম ক্ষুদ্রতম যে এককটা আছে সেইটাই হচ্ছে ডেটা। আর সেই ডেটাগুলা বা উপাত্ত আর কি, ঠিক আছে, সেই ডেটাগুলোকে তুমি যখন কী করবা, প্রসেসিং করবা, করে সুন্দর একটা ফরম্যাটে নিয়ে আসবা, তখন সেটা হয়ে যায় কি, তথ্য, ঠিক আছে। আর আমাদের যে এই যে ডেটা শব্দটা আছে, এই ডেটা শব্দ যেটা আছে, যেটাকে আমরা কী বলতেছি বলো তো, এটাকে বলা হয় উপাত্ত, ঠিক আছে। এই ডেটা বা উপাত্তের এই শব্দটা হচ্ছে একটা বহুবচন, ঠিক আছে। এটা কার বহুবচন, এটা হইতেছে আমাদের ডেটাম থেকে, ডেটাম, ঠিক আছে। এই যে ডেটাম আছে সেই ডেটামের কি বলতো, বহুবচন, ঠিক আছে। এই ডেটামের বহুবচন কি, ডেটা। এটাই হচ্ছে আমাদের জিনিস, একটু করে জাস্ট বলে রাখলাম। এখন আমাদের এখানে অলরেডি দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি কি প্রথমে দিয়ে রাখছি, ঠিক আছে। আমরা সবসময় এটাই করি, যেটা হচ্ছে প্রথমে কী থাকে, কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে, দেন হচ্ছে আমাদের যে এমসিকিউগুলো আসে পরীক্ষায় সেই জিনিসগুলো হচ্ছে আমরা একটু ওভারভিউ করি। আমরা আজকের ক্লাসেও তাও করবো, সাথে কিছু এক্সট্রা জিনিসপত্র কী করবো তোমাদের বলতো দেখাই দিব। আর এই যে ডেটাবেস যে অধ্যায়টা আছে এটা হচ্ছে তোমরা যখন এইচএসসি যখন আইসিটি পড়বা তখনও কিন্তু ঠিক সেম এই অধ্যায়টাই কিন্তু তোমাদের আছে, ঠিক আছে। ডেটাবেস নামে একটা অধ্যায় আছে। এখন তোমাদের যে কাজ কারবারগুলো আছে এগুলো হচ্ছে দেখা গেছে এমএস এক্সেস দিয়ে তোমাদের কি করানো হয়েছে, সলভ করানো হয়েছে। আর ভবিষ্যতে যখন তোমরা ইন্টার উঠবা তখন হচ্ছে দেখবা হচ্ছে একটা নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছো, এসকিউএল, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখবা তুমি অনেক কিছু কি করতে পারতেছো। সো আজকের ক্লাসটা মেনলি হচ্ছে তোমার ইন্টারও কিন্তু কি খুবই দরকারি একটা জিনিস আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে যে জিনিস, তাহলে চলো আমরা একটু করে আস্তে আস্তে কী করি, শুরু করি। প্রথমে এই যে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ, আচ্ছা আমরা এইখানে যে কথাগুলো লিখছি সেগুলা লেখার আগে হচ্ছে আমি আমার মধ্যে কিছু জিনিস তোমাদের একটু করে লিখে দিই। ওকে, দেখো প্রথমে হচ্ছে আমরা একটা টেবিল অঙ্কন করব। প্রথমে আমরা একটা কি অঙ্কন করব বলো তো, প্রথমে হচ্ছে আমরা একটা টেবিল অঙ্কন করব। আমরা তো ডেটাবেজ বুঝবো, ঠিক আছে। ডেটাবেজ বুঝার আগে আমি একটা কি করলাম, আমরা একটা টেবিল অঙ্কন করলাম। প্রথম অপশনে রাখলাম হচ্ছে রোল, 2 নাম্বার অপশনে রাখলাম হচ্ছে নেম, আর 3 নাম্বার জায়গায় রাখলাম হচ্ছে কত, জিপিএ। সাপোজ প্রথমটা রোল হচ্ছে 101, তারপরটা রোল হচ্ছে 102, এটার নাম হচ্ছে আবুল, এটা হচ্ছে সেই বাবুল,
আবুল পাইছে হচ্ছে 5, বাবুল পাইছে হচ্ছে কত 4, ঠিক আছে। আর এর একটা নাম দিলাম, এই টেবিলটার একটা নাম দিলাম, সেটার কি দিলাম, সেটা দিলাম হচ্ছে এরকম স্টুডেন্ট টেবিল। আজকের ক্লাসে আমরা অনেক কি করব বলো তো, বেসিক জিনিসপাতি যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, কারণ এই বেসিক জিনিসপাতিগুলো আমাদের সবচেয়ে বেশি দরকার আর কি, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে আমরা একটা টেবিল অঙ্কন করছি, ঠিক আছে। এটাই হচ্ছে একটা ডেটাবেস বলতে গেলে। তো এইখানে এই যে টেবিল যেটা আছে না, এই যে লিখলাম হেডিং, টেবিলে তো একটা হেডিং দিছি স্টুডেন্ট টেবিল, এটাকে বলা হয় এনটিটি। যদি বা এটা তোমাদের দরকার নেই পরীক্ষার জন্য, জাস্ট একটু করে লিখে রাখতেছি। এটাকে বলা হয় কি বলতো, এটাকে বলা হয় এনটিটি, ঠিক আছে। তারপরে এই যে আমাদের রোল আছে না, এই রোল, তারপরে এখানে কি আছে নেম, তারপরে কি আছে বলতো এই জিপিএ, এই যে জিনিসগুলো আছে না, এই রোল নেম জিপিএ, এগুলোকে বলা হয় ফিল্ড। রোল নেম জিপিএ এগুলোকে কি বলা হয় বলতো, ফিল্ড বলে, ঠিক আছে। এই যে একদম এই ফিল্ডের অধীনে এই ডেটাগুলো কি করছো তুমি রাখছো, অর্থাৎ রোলের অধীনে কাকে কাকে রাখছো, 101 102, ঠিক আছে। তাহলে এই ফিল্ডের এই 101 102 রাখছো না, এই 101 102 এগুলোকে কি বলা হচ্ছে জানো, এগুলোকে বলা হচ্ছে, এই অংশগুলোকে বলা হচ্ছে কি জানো, এগুলোকে বলা হচ্ছে ভ্যালু। এগুলোকে কি বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে ভ্যালু, অর্থাৎ এই ফিল্ডের ভ্যালুটা হচ্ছে 101, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে জিপিএ 5, সো এগুলো হচ্ছে কি ফিল্ডের বলতো ভ্যালু। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা এখান থেকে দেখব, সেটা হচ্ছে এরকম, এই পুরা একটা এটা, এই যে পুরা একটা অংশ আছে না, এই পুরা একটা অংশকে কি বলা হয়, এই পুরা একটা অংশকে বলা হয় হচ্ছে আমাদের রেকর্ড। পুরো একটা অংশকে আমরা কি বলে থাকি বলতো, আমরা একটা রেকর্ড বলে থাকি, ঠিক আছে। তাহলে একাধিক রেকর্ডের সমন্বয়ে মেনলি একটা ডেটাবেস তৈরি হবে। দেখো একদম ডেটাবেস তৈরির যে মৌলিক যে উপাদান, সেটা কই থেকে শুরু হচ্ছে, সবার আগে কিন্তু ফিল্ড লাগবে একটা, ঠিক আছে। তুমি টেবিলের একটা নাম নাও দিতে পারো, কোনো প্যারা নাই, বাট এইটা যখন তুমি করবা তাহলে সবার আগে একটা কি থাকবে, একটা ফিল্ড থাকবে। তাহলে সবার আগে আমাদের কি থাকবে এখানে একটা, সবার আগে আমাদের থাকবে হচ্ছে ফিল্ড। সেই ফিল্ড থেকে, ঠিক আছে, এই একটা একটা করে ফিল্ড, এই ফিল্ডের অধীনে এই তথ্যটা আছে। তারপর দেখো অনেকগুলা, এই ফিল্ডটার অধীনে অনেকগুলো কী হবে বলো তো, অনেকগুলো তখন রেকর্ড তৈরি করবে। এখান থেকে আমরা কী পাবো বলো তো, একটা রেকর্ড পাবো, ঠিক আছে। আর এই রেকর্ডের মাধ্যমে কি তৈরি হবে, আমাদের যে একটা টেবিল যেটা আছে, এই রেকর্ডের মাধ্যমে আমাদের আলটিমেটলি, দাঁড়াও একটু ওয়েট দেখি সকল কিছু ঠিক আছে কিনা। বাংলাদেশ জিতবে, ওকে, আমরাও বি পজিটিভ, বাংলাদেশ আজকেই জিতবে। ফিল্ডের পর হচ্ছে রেকর্ড, এই অনেকগুলো এই কলামের যে জিনিসগুলো আছে এগুলোকে একটা রেকর্ড বলে, ঠিক আছে। সেই রেকর্ড থেকে কি তৈরি হয়, সেই রেকর্ড থেকে একটা টেবিল তৈরি হচ্ছে, আর এরকম একাধিক টেবিলের যে সমষ্টিটা আছে সেখান থেকে আমরা কি বলি, আমরা বলে থাকি হচ্ছে ডেটাবেস, ঠিক আছে। এই জিনিসটা একটু করে কি করবা, মাথায় রাখবা। এই হইতেছে আমাদের এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ডেটা মানে হচ্ছে তথ্য, উপাত্ত, আর বেস মানে হচ্ছে ঘাঁটি, মানে উপাত্তের ঘাঁটি, অসংখ্য উপাত্ত আমরা কি করে রাখছি বলতো, এখানে রেখে দিছি। এই হইতেছে আমাদের জিনিস আর কি, ঠিক আছে। সারি অনুযায়ী, আচ্ছা সারি আর কলাম এটা তো একটু বলি নেই। দেখো এই রকম এই যে জিনিসগুলো আছে না, এই জিনিসগুলা, এই যে জিনিসগুলা, এই যে জিনিসগুলা, এইগুলো হইতেছে সারি। এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় সারি। পূর্ণাঙ্গ একটা সারিকে কি বলা হচ্ছে, রেকর্ড বলা হচ্ছে, ঠিক আছে। আর এইদিকে যে যে জিনিসগুলো থাকে, এই যে জিনিসগুলা, এই যে জিনিসগুলা, এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় হচ্ছে কলাম। এগুলোকে কি বলে, এগুলোকে বলা হয় কলাম, ঠিক আছে। আর কলামের যে নামটা থাকে বা শিরোনাম থাকে, এই কলামের শিরোনাম কোনটা বলো তো, রোল। এই কলামের শিরোনাম কোনটা, নেম। এই কলামের শিরোনাম কোনটা, জিপিএ। এই যে কলামের যে শিরোনামগুলো থাকে সেগুলোকে কি বলা হয়, সেটার নাম দিচ্ছে হচ্ছে ফিল্ড। আর এই ফিল্ডের কিছু কি দেওয়া আছে বলতো, ভ্যালু দেওয়া আছে। এখন দেখো তুমি একটু করে চিন্তা করো, একটা ডেটাবেস কীভাবে তৈরি হয় সেটা তো তুমি দেখলা। এখন তুমি নিজে চিন্তা করো, কি চিন্তা করবা, এই যেমন রোল নাম্বারটা, এই রোল নাম্বারের মধ্যে কি তুমি কখনো টেক্সট ইউজ করছো? এটা একটা ডেটার একটা ধরন আছে, আর তুমি যেই ফিল্ডটা নিচ্ছ সেই ফিল্ডের আন্ডারে কিছু ডেটা টাইপ আছে, ঠিক আছে। অর্থাৎ তুমি কোন ডেটা টাইপ নিয়ে কী করতে হবে বলো তো, এখানে কাজ করতে হবে সেটা তোমার বলতে হবে। যেমন তুমি যখন রোল নিবা তখন তো তুমি কোনো টেক্সট নিয়ে কাজ করবে না, তখন তুমি মেনলি কী নিয়ে কাজ করবা, নাম্বার নিয়ে কাজ করবা।
তাহলে রোল নিলে তখন তোমার ডেটা টাইপটা কী হবে বলো তো, নাম্বার হয়ে যাবে। তারপর যখন তুমি নেম লিখতে হসো, নেমটা কি হইতে পারে, মানুষের নাম যেটা আছে সেই মানুষের নামগুলো কি টেক্সটে লিখি না, তাই তুমি যখন টেক্সট নিবা তখন তার ডেটা টাইপ কী দিতে হবে, টেক্সট দিতে হবে। জিপিএ, এটা তো তোমার কি করতে হবে, নাম্বার দিতে হবে। যদি আমি তোমাকে বলি ভাই বলো তো তুমি হচ্ছে কিছু বেতন পরিশোধ করতে চাচ্ছ, তোমার টিচারের বেতন দিতে যাচ্ছ বা স্কুলে বেতন দিতে যাচ্ছ, তাহলে ফিস এটার সাথে কিসের যুক্ত আছে, সংখ্যার যুক্ত। কিন্তু এই সংখ্যাটা কি আসলে বলো তো, টাকা পয়সা রিলেটেড না। তার টাকা পয়সা রিলেটেড যদি কোনো কথাবার্তা হয় তখন যে ডেটা টাইপটা ইউজ করা হয় সেটা হচ্ছে কারেন্সি। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে আসবো। তাহলে আশা করি প্রথমে এতটুকু জিনিস তোমরা কি করতে পারছো, বুঝতে পারছো। একটু সবার আগে জানাও যে এই জিনিসগুলা ক্লিয়ার হলো কিনা, অর্থাৎ একটা টেবিল বা একটা ডেটাবেসের যে জিনিসগুলো দরকার সেই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে আমাদের এবার যে নেক্সট যে জিনিসটা আছে সেটা একটু করে দেখি, অর্থাৎ আমাদের এইখানে ইনফরমেশনগুলো একটু করে দেখি। দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রথম একটা এমসিকিউ, সেটা হচ্ছে এটা ডিবিএমএস এর পূর্ণরূপ কি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটাকে আমরা কি বলে থাকি, ডিবিএমএস বলে থাকি। এবার বলছে ডেটাবেসকে বলা হয় তথ্য ভান্ডার। নিচের কোনটিকে তথ্য ভান্ডার বলা হয়, ডেটাবেসের অপর নাম কি, এটা তথ্য ভান্ডার। ওকে, তারপর বলছে ডেটাবেস জিনিসটা কি আসলে, ডেটাবেস হচ্ছে কম্পিউটার ভিত্তিক একটি পদ্ধতি যার সাহায্যে সংগৃহীত উপাত্ত সংরক্ষণ করে প্রয়োজন অনুসারে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি, সেখানে যুক্ত করতে পারি, সেখান থেকে বাদ দিতে পারি, পুনরুদ্ধার করতে পারি, এরকম অনেকগুলো করতে পারি। তোমাদের বইতে দেখবা 2 থেকে 3টা সংখ্যা কি করেছে বলো তো, ডেটাবেস রিলেটেড দেওয়া হয়েছে, সবগুলোই মনে রাখবা, সবগুলো মানে দেখবা, বহুপদীর জন্য ইম্পর্টেন্ট। তোমাকে বলবে ডেটাবেস থেকে তুমি কি করতে পারো, বহুপদী এমসিকিউতে আসতে পারে, তখন এইগুলো বলতে হবে। এবার কি বলছে দেখো তো, একটি ডেটাবেস মূলত কলাম ও সারির সমন্বয়ে গঠিত। দেখো আমরা এখানে যে একটা ডেটাবেস তৈরি করছি এটা তো একটা স্টুডেন্ট টেবিলের একটা ডেটাবেস, এরকম তো 1 2 জন তো না, তোমাদের স্কুলে কি 50 জন 100 জন আছে, সে 100 জন স্টুডেন্টের যখন একটা টেবিল এরকম তুমি তৈরি করবা, এখানে তো রোল নেম জিপিএ দিছো, তুমি অ্যাড্রেস দিবা, মোবাইল নাম্বার দিবা, তাহলে দেখবা বিশাল কি হয়ে গেছে বলো তো, তথ্য হয়ে গেছে না। সেই তথ্যটা যখন তুমি দেখতেছো তখন সেটাই হয়ে যাবে কি একটা ডেটাবেস। আর এই ডেটাবেসটা তুমি কীভাবে তৈরি করছো দেখো তো, এই সারি এই কলাম, সারি এবং কলামের সমন্বয়ে। তো তুমি এখান থেকে বলো এখানে সারি কয়টা আছে, এই যে এই যে ডেটাবেসটা তৈরি করছি সেই ডেটাবেসে সারি কয়টা আর কলাম কয়টা দেখি তুমি বলো, সারি ও কলাম সংখ্যা বলো, সারি এবং কলাম সংখ্যা কি সেটা একটু করে বলো, আমি একটু করে দেখি। এখন আমরা বাংলাদেশের আর খেলা দেখব না, অবশ্যই বই পড়তে হবে, বইয়ের কোনো বিকল্প নেই। ঠিক আছে, অবশ্যই অবশ্যই কী করতে হবে, বই পড়তে হবে। এখানে আমি জাস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো লিখে রাখছি। এখন আমার মতে যেগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন মনে হয়েছে, এছাড়াও তো আরও অনেক অনেক কী আছে বলো তো, ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, সেগুলো কিন্তু তোমার জানতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি এই একটা সারি, 2টা সারি, 3টে সারি, আর কলামের ক্ষেত্রে একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম, তাহলে এইটার মানও হচ্ছে 3, এটার মান হচ্ছে কত 3, এগুলো আসছে অপশনে। ঠিক আছে, তারপর বলবে এই রোল নাম্বারটা, এই টেবিলের রোল নাম্বারটা আসলে কি প্রকাশ করে, এগুলো আসছে কোশ্চেনে। সো অনেক রকমের কোশ্চেন কিন্তু হইতে পারে। তো দেখো এখানে এটাই বসে, তাহলে একটা ডেটাবেস মূলত কলাম ও সারির সমন্বয়ে গঠিত, আমরা অলরেডি এটা দেখে ফেলছি। হেডিং বা শিরোনামগুলোকে ফিল্ড নামে পরিচিত, কিসের, হেডিং বা শিরোনামগুলো। ঠিক আছে, তুমি এখানে আরেকটু ছোট্ট করে এটা লিখতে পারো, কলামের। ঠিক আছে, কলামের হেডিং বা শিরোনামগুলো কি নামে পরিচিত, ফিল্ড নামে পরিচিত। ঠিক আছে, এই যেমন রোল একটা হেডিং, নেম একটা হেডিং, জিপি একটা হেডিং, এই হেডিংগুলো কি নামে পরিচিত, ফিল্ড নামে পরিচিত। অলরেডি আমরা দেখে ফেলছি। একই সারির কয়েকটি ফিল্ড মিলে একটা রেকর্ড তৈরি হয়। ঠিক আছে, অলরেডি হচ্ছে আমরা দেখে ফেলছি। দেখো এই একই সারির কয়েকটা ফিল্ড মিলে, এই 1টা 2টা 3টা, এখানে কিন্তু 3টা ফিল্ড মিলে একটা কি করছে, রেকর্ড তৈরি করছে। সো এটাও আমরা অলরেডি কি করে ফেলছি, শিখে ফেলছি। আর 60-এর দশক থেকে কম্পিউটারে ডেটাবেজের সংরক্ষণ শুরু হয়। কত শতক থেকে, 60-এর দশক থেকে। ঠিক আছে, 1960 সালের পর থেকে আর কি। আর উল্লেখযোগ্য কয়েকটি ডেটাবেস ম্যানেজমেন্টের যে প্রোগ্রাম আছে তার মধ্যে হচ্ছে তোমাদের বইতে যে জিনিসটা নিয়ে আলোচনা করেছে সেটা হচ্ছে কি, মাইক্রোসফট অ্যাক্সেস, ফক্স প্রো,
ওরাকল, ঠিক আছে। সো এইরকম বিভিন্ন ধরনের, তারপর হচ্ছে ফক্স বেস আছে এই ওরাকল, তারপর হচ্ছে ফোর্থ ডাইমেনশন, প্যারাডক্স, প্রত্যেকটা উদাহরণ অবশ্যই ভালো মতো কী করবা বলো তো, পড়বা, ঠিক আছে। এইখানে যত কিছু ইনফরমেশন লেখা আছে সবগুলোই হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য মাস্ট ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি কি বলতো ইম্পর্টেন্ট। সো এই হইতেছে আমাদের ডেটাবেজের একদম প্রথম দিকের যে কথাবার্তাগুলো আছে, সেই কথাবার্তাগুলো আমরা কি করে ফেললাম বলো তো, এইখান থেকে একটু করে তোমাদের বলে দিলাম, আর কিছুই না, একদম সহজ। এবার আসি নেক্সট জিনিস, এবার হচ্ছে ডেটাবেজ প্রোগ্রামের বৈশিষ্ট্য। তোমাদের বইতে দেখবে আরও কয়েকটা প্রোগ্রাম বৈশিষ্ট্য আছে, আমি এখান থেকে কয়েকটা লিখে রাখছি, জাস্ট তোমাদের বই থেকে অবশ্যই কিন্তু পড়তে হবে। বুঝতে, ডেটাবেজ বিভিন্ন ধরনের টেবিল তৈরি করে তাতে অজস্র ডেটাকে সুসংগঠিতভাবে রাখা যায় এবং পরবর্তীতে চাহিদা অনুসারে বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়। সাপোজ তুমি বললা তোমাদের স্কুলে 100 জন স্টুডেন্ট আছে, সো 100 জন স্টুডেন্ট থেকে তুমি চাচ্ছ ভালো স্টুডেন্ট মানে হচ্ছে একটু পড়াশোনায় যারা ভালো হয়ে গেছে, ঠিক আছে, অনেক বেশি ভালো পড়াশোনা করছে, আর যারা একটু দুর্বল, তুলনামূলকভাবে দুর্বল, তারা পড়াশোনা কম করতেছে, তুমি চাচ্ছ তাদেরকে কীভাবে পড়াশোনার দিকে আরও মনোযোগী করা যায়, তাদেরকে আরও কীভাবে প্রেশার দিয়ে কী করা যায়, ট্র্যাকে ফেরানো যায় আর কি, ঠিক আছে। সো তুমি চাচ্ছ কি, যারা হচ্ছে জিপিএ 5 পাইছে তাদেরকে একটা গ্রুপ করতে, আর জিপিএ যারা হচ্ছে 2 এর নিচে পাইছে তাদেরকে একটা গ্রুপ করতে। তাহলে এই যে তুমি গ্রুপ করতে চাচ্ছ, এগুলো কিন্তু ডেটাবেজের মাধ্যমে খুব সহজেই তুমি কি করে ফেলতে পারো বলো তো, করে ফেলতে পারো আর কি, ঠিক আছে। সো এই কথাবার্তা এগুলো বলছে, ডেটাবেজের অসংখ্য রেকর্ড থেকে শুধু প্রয়োজনীয় রেকর্ড সমূহ নিয়ে কি করা হয়, মেইলিং লেভেল তৈরি করা হয়। তাহলে এই মেইলিং লেভেল কিভাবে তৈরি করা হয় দেখো তো, এই মেইলিং লেভেলটা কিভাবে তৈরি করা হয়, শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক রেকর্ড অর্থাৎ আমার যা দরকার সেখানটুকু নিয়েই আমরা একটা মেইলিং রেকর্ড লেভেল কি করব, তৈরি করব। আর কোয়েরি জিনিসটা কি, কোয়েরি জিনিসটা হচ্ছে বিশাল সেই তথ্য ভাণ্ডার থেকে তুমি যদি কি করো, কোনো একটা সত্য দাও, ঠিক আছে, সেই সত্যর মাধ্যমে যদি কি করো কিছু ডেটা নিয়ে আসো, সেটাই হচ্ছে কোয়েরি। সাপোজ তুমি চাচ্ছ যারা জিপিএ 5 পাইছে তাদেরকে কি করো, একটা লিস্টে দেখাও বা সবার আগে দেখাও, তখন তোমাদের কি করতে হবে বলো তো, এই যে কোয়েরিটা আছে কোয়েরিটা করতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কোয়েরি, ঠিক আছে। আর এই কোয়েরি দেখো বলতে বিভিন্ন শর্ত আরোপ করে ডেটাবেস থেকে রেকর্ড সমূহ কি করে বলতো আলাদা করে ডেটা টেবিল তৈরি করা যায়। ওই আমি বললাম যার জিপিএ 5 পাইছে তাদেরকে তুমি একটা টেবিলে নিয়ে যাও, ঠিক আছে। তারপর আমি বললাম এরকম যাদের নাম এ দিয়ে শুরু তাদেরকে তুমি একটা টেবিলে নিয়ে যাও, যাদের নাম বি দিয়ে শুরু তাদেরকে একটা টেবিলে নিয়ে যাও। তাহলে এগুলো করার জন্য কে সাহায্য করবে তোমাকে, তোমাকে সাহায্য করবে হচ্ছে কোয়েরি, ওকে। এবার আসি তারপর জিনিস, ডেটাবেস থেকে তথ্য খোঁজ করার জন্য আমরা ইন্ডেক্সও ব্যবহার করে থাকি। এই ইন্ডেক্স জিনিসটা কি, আরেকটা জিনিস বের করে থাকি, সেটা হচ্ছে কি ইন্ডেক্স। ইন্ডেক্স জিনিসটা হচ্ছে মেনলি ডেটাগুলোকে কি করা হয় বলতো, সাজানো হয়, ঠিক আছে, কিন্তু একটা লজিক্যাল অর্ডারে সাজানো হয়। সাপোজ তোমাকে হচ্ছে আমি 5 জনের নাম দিছি, ঠিক আছে, 5 জনের নাম দিছি, বুঝছি 5 জনের নামটাকে সাজাও। তো প্রথমে দিলাম হচ্ছে আবুল, তারপরে দিলাম হচ্ছে নাহিদ, ঠিক আছে, যেমন হচ্ছে আমি জাস্ট সিম্পল, আমি যদি প্রথমে দিই হচ্ছে এরকম আবুল, তারপরে দিলাম হচ্ছে, আচ্ছা আবুল দিলে বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে, এ দিয়ে প্রথমে দিলাম হচ্ছে এটা আদনান, তারপরে দিলাম হচ্ছে সাপোজ দিলাম হচ্ছে আবির, তারপরে কি লিখলাম এই দিয়ে আমি 3টা কি করছি বলতো, নাম লিখছি। তাহলে এখন এটাকে যদি বলি ইন্ডেক্স করো, লজিক্যালি ইন্ডেক্স করতে বললাম, তো ইন্ডেক্স করলে কি হবে জানো, এইটা হচ্ছে যেগুলো আলফাবেট দেখো সবগুলো কিন্তু এ দিয়ে শুরু, তারপরে কী করবে সে তারপরের অক্ষরে যাবে, তারপরে অক্ষরে দেখো এখানে কি শুরু হচ্ছে ডি, এখানে হচ্ছে বি, তাহলে বি আগে, তো সবার আগে বিকে দেখাবে, এখানে এম, তাহলে প্রথমে কি দেখাবে জানো, ইন্ডেক্স করার পর প্রথমে দেখাবো হচ্ছে আবির, তারপরে দেখো এটা তো চলে আসলো, এটা ডি, এখানে সেম, তাহলে কে আগে, ডি আগে, তারপরে দেখাবে এরকম আদনান, তারপর আমির আছে, তারপর দেখাবে হচ্ছে কি আমির। এই হইতেছে কাজ, এই হইতেছে কিসের কাজ বলো তো, আমার যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সের কাজ হচ্ছে এইটা। তুমি এরকম তথ্যগুলো ছিল, এরকম আরও অসংখ্য তথ্য আছে, তার মধ্যে দেখবা তুমি যখন লজিক্যাল অর্ডারে সাজাবা তখন দেখবা সে কী করাচ্ছে, এই যে জিনিসটা আছে এই জিনিসটা তোমাকে শো করতেছে, এই হইতেছে জিনিস। তারপর বলছে প্রয়োজনীয় ক্ষেত্রে ডেটাবেজে উপাত্তগুলোর রেকর্ড স্ট্রাকচার পরিবর্তন করা যায়, আমি বিভিন্ন কাজে এগুলো করতে পারি। আর বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে তৈরি ডেটাবেজের বহুমুখী ব্যবহারই হচ্ছে কি ডেটাবেজের ব্যবস্থাপনার কাজ, ঠিক আছে। অনেক অনেক তথ্য, ঠিক আছে, শুধুমাত্র যে 2 জন যেটা বললাম সেটা না, তোমার স্কুলের সম্পূর্ণ স্টুডেন্টের একটা লিস্ট থাকতে পারে, তুমি যে এখন যে ক্লাস 10-এ আসো সেই ক্লাস 10-এর একটা লিস্ট থাকতে পারে। সো এই জিনিসগুলোই হইতেছে কি মেনলি বলত এই ডেটাবেজ ব্যবস্থাপনার যে মূল কাজ। আর এই ডেটাবেজ ব্যবস্থাপনার জন্য সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস, ঠিক আছে, ওইখানে আমরা কিন্তু উদাহরণগুলো দেখছিলাম। সো এই হচ্ছে জিনিস।
আশা করি ক্লিয়ার করতে পারছি সকলকে, ঠিক আছে? একদম সহজ জিনিস, এত বেশি যে কঠিন তা কিন্তু না। ওকে, তারপর একটু করে কোশ্চেন দেখি। যেমন হচ্ছে ডেটাবেস ও অ্যাক্সেস সম্পর্কে কিছু ধারণা। আমি কিছুক্ষণ আগে বললাম এই কম্পিউটার ডেটাবেসের কাজ করা হয় প্রধানত কিসের মাধ্যমে? মাইক্রোসফট অ্যাক্সেস, ঠিক আছে? এই মাইক্রোসফট অ্যাক্সেস সফটওয়্যার ব্যবহার করে তোমাদের বইতে যা করানো হয়েছে সবগুলো হচ্ছে এই মাইক্রোসফট অ্যাক্সেস সফটওয়্যার ব্যবহার করে কিন্তু করানো হয়েছে। মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের একটি জনপ্রিয় ডেটাবেস সফটওয়্যার, ঠিক আছে? তারপর হচ্ছে তোমরা দেখবা মাইক্রোসফট ওয়ার্ড আমরা ইউজ করছিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমরা দেখবো ইউজ করতেছি পঞ্চম অধ্যায়ে। সো এই জিনিসগুলোই হচ্ছে কি মাইক্রোসফট কর্পোরেশনের একটা জনপ্রিয় একটা কি বলতো সফটওয়্যার। আর এই অ্যাক্সেস প্রোগ্রামের সাহায্যে ডেটাবেস কাজ করার জন্য কম্পিউটারে অবশ্যই মাইক্রোসফট অফিস থেকে এই অ্যাক্সেসটা যে মাইক্রোসফট অ্যাক্সেস যেটা আছে সেটা কী করতে হবে বলতো? ইনস্টল করতে হবে। তো এটা যদি ইনস্টল না থাকে তাহলে আমি কীভাবে কাজ করবো? কাজ করা তো সম্ভব না। আর বর্ণভিত্তিক ফিল্ডের ডেটার সাহায্যে আমরা কী করতে পারি? গাণিতিক কাজ যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি করা যাবে না। আচ্ছা, এইখানে একটা ছোট্ট কিছু ইনফরমেশন বলছে, আমি এই ইনফরমেশনগুলো বলতেছি একটু করে। তোমাদের কিছুক্ষণ আগে আমি একটা কথা বললাম না, ডেটার বিভিন্ন ধরনের টাইপ ছিল। ডেটার বিভিন্ন ধরনের কী ছিল বলো তো? ডেটার বিভিন্ন ধরনের টাইপ নিয়ে তোমাদের সাথে কি করছিলাম? একটু হালকা আলোচনা করছিলাম, ঠিক আছে? এখন হচ্ছে আমরা কী করবো বলো তো? সেই যে ডেটার যে বিভিন্ন ধরনের যে টাইপগুলো আছে সেগুলো নিয়ে একটু করে কী করবো তোমাদের সামনে একটু করে লিখে দিব। কয়েকটা ডেটার টাইপ কী করবো বলো তো? লিখে দিব। ডেটা টাইপ, এক নাম্বার টেক্সট, প্রথমটা কি বলতো? প্রথমটা হচ্ছে টেক্সট, বর্ণ, অক্ষর, শব্দ। আমরা বলতে পারি হচ্ছে নাম, ঠিক আছে? বিভিন্ন আমরা যে নামগুলো লিখে থাকি, ঠিক আছে? বিভিন্ন নাম, তো বিভিন্ন নামগুলো আমরা কি করে লেখার জন্য কি করি? এই টেক্সট নামে যে ডেটা টাইপটা আছে সেই টেক্সট নামের ডেটা টাইপগুলো কি করি? ইউজ করে থাকি, ঠিক আছে? যেমন দেখবা হচ্ছে আমি বলতে পারি হচ্ছে নেম, তারপর আমি বলতে পারি হচ্ছে সাবজেক্ট, এরকম বিভিন্ন ধরনের যে নামগুলো আছে এই নামগুলো কার উদাহরণ? এই টেক্সট ডেটা টাইপ, ঠিক আছে? 2 নাম্বার আরেকটা যদি বলি, এটা হচ্ছে তোমাদের বইতে নাই, একটু করে মনে রাখো, সেটা হচ্ছে মেমো। কিসের জন্য ব্যবহার করে থাকি ভাই? বর্ণনা। মেমোটা কিসের জন্য ইউজ করে থাকি? বর্ণনার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ঠিক আছে? বর্ণনার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। মেইনলি কোথায় আমরা ইউজ করবো দেখবা? ঠিকানা, বিভিন্ন ধরনের যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা হচ্ছে আমরা এই মেমোটা ইউজ করে থাকি। তুমি টেক্সটও দিতে পারো, প্যারা নাই, বাট টেক্সট হচ্ছে মেইনলি ছোটো আর কি, ঠিক আছে? আর এই মেমোটা হচ্ছে বর্ণনার ক্ষেত্রে আমরা কী করে থাকি বলো তো? ইউজ করে থাকি। এই যে মেমোটা আছে না, এটা হইতেছে আমাদের সর্ববৃহৎ ডেটা টাইপ, সর্ববৃহৎ ডেটা টাইপ, ঠিক আছে? ওটা হচ্ছে কি সর্ববৃহৎ কি বলতো? ডেটা টাইপ। এই মেমোর মধ্যে 65,536টা অদ্বিতীয় চিহ্ন আমরা প্রকাশ করতে পারি। আর টেক্সটে সম্ভবত 256টা অদ্বিতীয় চিহ্ন, ঠিক আছে? আর 256 ইয়ার মধ্যে তোমার কি করতে বলো তো? যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু লিখে শেষ করতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের 3 নাম্বার যে জিনিসটা আছে, 3 নাম্বার জিনিস হচ্ছে নাম্বার, অথবা দেখবা হচ্ছে আরেকটা ডেটা টাইপ পাবা তুমি, অটো নাম্বার। নাম্বার অথবা কি পাবা বলো তো? নাম্বার অথবা অটো নাম্বার পাবা। নাম্বার অথবা কি? অটো নাম্বার। তাহলে নাম্বার দেখেই তুমি বুঝতে পারতেছো এটা আসলে কিসের রিলেটেড? সংখ্যা জাতীয়। এটা আসলে কি রিলেটেড? সংখ্যা জাতীয়। যেমন তুমি বলতে পারো কি ভাইয়া? রোল। তারপর তুমি কি বলতে পারো ভাইয়া? আইডি, ঠিক আছে? এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে এটা। অটো নাম্বার মেনলি, অটো নাম্বার দিলে দেখবা ডিরেক্ট আপনি 1 2 3 ইত্যাদি করে শো করতেছে। আর নাম্বার দিলে হচ্ছে তুমি তোমার মতো কি করতে পারো? মন মতো যে নাম্বারগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু কাজগুলো করে ফেলতে পারো আর কি। এই হইতেছে জিনিস, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের জন্মসাল, মৃত্যুসাল, এগুলো তো কি দরকার হয় মাঝে মধ্যে। তাহলে হচ্ছে আমরা আরেকটা ডেটা টাইপ ইউজ করতে পারি, সেটা হচ্ছে ডেট। অর আবার আমরা আরেকটা টাইম নামে একটা আছে ডেটা টাইপ, এই টাইম। তাহলে ডেট হচ্ছে কি তারিখ, আর টাইমটা হচ্ছে কি বলতো? সময়,
ঠিক আছে, একটা হচ্ছে তারিখ, আরেকটা কি বলতে পারি বলো তো, আরেকটা বলতে পারি হচ্ছে সময় সংক্রান্ত। যেমন আমরা বলতে পারি হচ্ছে আমাদের কিছুদিন পর পরীক্ষার ডেট দিবে, অথবা আমরা বলতে পারি সেই অ্যাডমিশন ডেট, আমাদের যে অ্যাডমিশনের যে ডেট দেয় সেটা। তারপর আমরা বলতে পারি DOB মানে কি ভাইয়া, ডেট অফ বার্থ, অর্থাৎ বার্থডে তুমি যদি কী করতে চাও, ডেটগুলো লিখতে চাও, তখন এই ডেট বা টাইম যেটা আছে সেটা তুমি কি করতে পারো, লিখতে পারো। এবং আরেকটা 5 নাম্বার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা একটু বলি, 5টাই দেখবো আমরা, আর বেশি দেখার দরকার নাই। তারপর হচ্ছে কি কারেন্সি। এই কারেন্সির কাজ কি ভাইয়া, মুদ্রা জাতীয় অর্থাৎ মুদ্রা রিলেটেড, টাকা পয়সা রিলেটেড যদি কোনো কথাবার্তা বলি, মুদ্রা জাতীয়। ঠিক আছে, যেমন আমরা বলতে পারি বিভিন্ন প্রকারের ফি, টিউশন ফি, অ্যাডমিশন ফি, তারপর আমরা বলতে পারি হচ্ছে কি স্যালারি। ঠিক আছে, সো এই হইতেছে জিনিস। তাহলে এই ডেটা টাইপগুলো কি বলতো আমাদের মনে রাখতে হবে, ওকে, কারণ এই ডেটা টাইপগুলো আমাদের পরীক্ষায় আসে। তোমাকে ডিরেক্ট ওই একটা টেবিল কিছুক্ষণ আগে যে করলাম, এই একটা টেবিল করছিলাম না এখানে, এই টেবিল, তাহলে আমাকে বলবে এই রোল ফিল্ডের জন্য ডেটা টাইপ তুমি কোনটা সিলেক্ট করবা, উত্তর হচ্ছে কি বলতো টেক্সট। তারপর বলবে হচ্ছে নেম ফিল্ড, আচ্ছা রোলের জন্য তো টেক্সট না, রোলের জন্য হচ্ছে নাম্বার বা অটো নাম্বার। ঠিক আছে, নেমের জন্য হচ্ছে টেক্সট, জিপের জন্য তাও আমরা কি করব বলতো, যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু কি করব, ইউজ করব। ঠিক আছে, সো এই হইতেছে কি আমাদের জিনিস, ক্লিয়ার কি না বলেন? এই হচ্ছে কয়েকটা আমরা কি করলাম, এই কয়েকটা হচ্ছে আমরা জিনিস দেখে ফেললাম। ওকে, তাহলে এইখান থেকেই এই কয়েকটা জিনিস থেকে মেনলি এখানে এই লাইনটা বসে বর্ণভিত্তিক ফিল্ডের সাহায্যে, অর্থাৎ যেটা কী করবে, বর্ণ নিয়ে কাজ করবে। কে কাজ করে, টেক্সট। সেই টেক্সটের মাধ্যমে তুমি কি করতে পারবে না, গাণিতিক কাজ বা যোগ বিয়োগ কি টেক্সট দ্বারা করা যায়? ঠিক আছে, আমরা তো কি করে থাকি, যোগ বিয়োগ তার এগুলো দ্বারা করতে পারবো না, যোগ বিয়োগ গুণভাগ ইত্যাদি করা যাবে না। তারপর বসে দেখো ফিল্ড সাইজ প্রয়োজনের তুলনায় একটু বড় হওয়া ভালো। সাপোজ তোমার লাগবে 10টা, ঠিক আছে, তুমি সবসময় 10টা না, তুমি 12টা নাও। ঠিক আছে, প্রয়োজনীয় তুলনা 12। সাপোজ তুমি 10জন মানে 10টা লেটার তুমি লিখতে পারো, একজনের লিখতে দিয়েই 12টা লেটার লাগতেছে, তখন কি হবে? সো তুমি যদি একটু বড় নাও তাহলে সেই জিনিসটাই তোমাদের কি হয় বলো তো, তোমাদের জন্য ভালো হয়, এটাই বলছে আর কি। তারপর আমরা আসি নেক্সট জিনিস, এটা তো আমরা একটু করে দেখে নিলাম। এবার আসি ডেটা এন্ট্রি করা, কিভাবে ডেটা এন্ট্রি করতে হয় সেই রিলেটেড কিছু ইনফরমেশন এখানে লেখা আছে। সো ডেটা এন্ট্রির যে কোনো সময় কি করা যায়, ফন্ট মানে কি, তুমি যেভাবে যে ফন্টে লিখতে আসো আর কি। ঠিক আছে, বাংলা লেখার জন্য আমরা একটা ফন্ট ইউজ করি সুতুনি এমজি। তারপরে দেখবা হচ্ছে বিভিন্ন ধরনের ফন্ট আছে, বিভিন্ন ধরনের ফন্টে লেখাকে বিভিন্নভাবে কি করা যায় বলো তো, সাজানো যায় আর কি। ঠিক আছে, ইটালিক ফন্ট আছে, বিভিন্ন ধরনের ফন্ট, তারপর হচ্ছে নিউ টাইম রোমান্স আছে, টাইম এরিয়ালস আছে, সো এরকম বিভিন্ন ধরনের ফন্ট আছে। বুঝতে, তাহলে বিভিন্ন সময় আমি ফন্টটাও চেঞ্জ করতে পারি, ফন্টের আকার ইত্যাদি কী করা যায়, নির্ধারণ করা যায়। তুমি ফন্টের আকার বড় করতে পারো, ছোট করতে পারো, তো সব কিছু তুমি কী করতে পারো। আর এবার কি বলা হচ্ছে, দেখো এক ফিল্ডের ডেটা টাইপ করা হয়ে গেলে কিবোর্ডের ট্যাব বোতামে চাপ দিলে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষায় আসছে। একটা ফিল্ডের ডেটা, ঠিক আছে, ফিল্ডের সাপোজ 101 রোল লিখছো, লিখে তুমি যদি কিবোর্ডের ট্যাব বাটনে ক্লিক করো তাহলে সে কী হয়ে যাবে, পরবর্তী ফিল্ডের যে জিনিসটা আছে সেই পরবর্তী ফিল্ডে চলে যাবে। কোথায়, এই ট্যাব বাটনে কী করতে হবে, ক্লিক করতে হবে। তারপর হচ্ছে সেভ বা সংরক্ষণ করার জন্য অফিসের বোতামের ড্রপ ডাউন বক্স, তুমি ওখানে উপরে ক্লিক করলে ওখানে একটা লিস্ট চলে আসবে, সেভ করবা নাকি সেভ এস করবা, কোনটা করবে সেটা চলে আসবে, এটা দিয়ে করতে পারো। অথবা কন্ট্রোল-S, ঠিক আছে, এই S এই বোতামটা চাপ দিলেও কিন্তু হয়ে যাবে সেভ করা জিনিস। সো এই সকল যে জিনিস এগুলো মেনলি হচ্ছে প্র্যাকটিক্যাল নির্ভর। আর আমি তোমাদের বলছিলাম এই যে প্র্যাকটিক্যাল যেগুলো আছে সেগুলো আমি একটা শর্ট ভিডিও করে করে দিব তোমাদের গ্রুপে, ঠিক আছে, একটু সময় লাগবে, ঠিক আছে, একটু সময় লাগবে জাস্ট এই জিনিসগুলো করতে, তারপর হচ্ছে তোমরা পেয়ে যাবা আর কি। ঠিক আছে, বাট পেয়ে যাবা, ইনশাল্লাহ পেয়ে যাবা, ভরসা রাখো। এবার আছে আমাদের এই জিনিসটা, ডেটার বর্ণনাক্রমিক ও সংখ্যাক্রমিক বিন্যাস। তাহলে বর্ণনাক্রমিক যে বিন্যাস হয়, আমি কিছুক্ষণ আগে বলছিলাম না একটা লজিক্যাল অর্ডারের বিন্যাস, ইন্ডেক্সিং বলছিলাম। এই বর্ণনাক্রমিক যে বিন্যাসটা হয় সেটা হচ্ছে ইন্ডেক্সিং। বর্ণনাক্রমিক যে বিন্যাস সেটা হয় ইন্ডেক্সিং। আর সংখ্যানুক্রমিক যে বিন্যাস সেটাকে আমরা বলে থাকি মেনলি শর্টিং। সংখ্যানুক্রমিক যে বিন্যাস সেটাকে আমরা কি বলে থাকি ভাইয়া, সেটাকে আমরা বলে থাকি শর্টিং। ঠিক আছে, সো এই জিনিসটা নিয়েই এখন হচ্ছে আমরা কি করবো বলতো, আমাদের যে এই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা একটু করে দেখবো আর কি, কথাবার্তা একটু করে দেখি কি বলছে। একটি টেবিল তৈরি করার পর যে কোনো ফিল্ড
বা কলামের ভিত্তিতে সম্পূর্ণ ডেটাবেজ বর্ণনাক্রমিক বা সংখ্যানুক্রমিকভাবে বিন্যস্ত করা যায়, অর্থাৎ তুমি লেটার দিয়েও করতে পারো অথবা সংখ্যা দিয়েও করতে পারো। তাহলে বলা হচ্ছে আরোহী পদ্ধতিতে, দেখো আমরা যদি দুইটা পদ্ধতি বলতেছি, একটা আরোহী একটা অবরোহী। এই আরোহী যে পদ্ধতিটা আছে সেই আরোহী পদ্ধতিতে কি করা হচ্ছে, আরোহী পদ্ধতিকে ছোট থেকে কি করতেছে বড় ক্রমের দিকে যাওয়া। যেমন প্রথমে এ তো সবার আগে আসে, তাহলে এ বি সি ডি এরকম করে ছোট থেকে কি করতেছে বড় ক্রমের দিকে যাচ্ছে, ঠিক আছে। যেমন 1, 500, 100, 50, 100, তাহলে এগুলো হচ্ছে কি ছোট থেকে বড় ক্রমে। আর একটা হচ্ছে কি পদ্ধতি অবরোহী। অবরোহী কি বড় থেকে ছোট ক্রমে যাওয়া, ঠিক আছে। তুমি একটু নিজে চিন্তা করো এই দুইটা কিভাবে মনে রাখবা, অবরোহী লেখা বড় নাকি আরোহী লেখা বড়? অবশ্যই আর অবরোহীটা বড়। তাহলে অবরোহী যদি বড়, সে কি করবে বড় থেকে ছোটোর দিকে যাবে, অথবা আরোহী কি ছোট না, তাহলে আরোহীর কাজ কি ছোট থেকে বড় দিকে যাওয়া। এই হইতেছে যে মনে রাখতে পারো, যেমন এই জেড, জেড থেকে সি, সি থেকে তো এই শেষ থেকে আসতেছে বড় থেকে ছোট, এখানেও ঠিক বড় থেকে ছোট হচ্ছে, এই হচ্ছে জিনিস। আর ডেটা বিন্যস্তকরণের পর রেকর্ডের অবস্থান পরিবর্তিত হবে। এই রেকর্ডের অবস্থান পরিবর্তন হবে না, আগে এক ছিল এখানে এই 1, 2, 3, তুমি যখন কি করবা উল্টা মতো সাজাবা, সাপোজ তুমি যদি কি করো বলো না আমি অবরোহী পদ্ধতি বড় থেকে ছোট সাজাবো, তখন 3, 2, 1, দেখো ও আগে ছিল 3 নম্বরে, ওর পজিশন এখন হয়ে গেছে কত 1। তাহলে অবস্থানেরও কিন্তু কি হবে বলতো, যে পরিবর্তনগুলো আছে সেই পরিবর্তনগুলো কিন্তু হবে, ঠিক আছে। সো এই হইতেছে জিনিস। আশা করি আমরা ইন্ডেক্সিং তো একটু করে বলছিলাম, শর্টিংটাও বললাম, ঠিক আছে। আর শর্টিং মেনলি হচ্ছে সংখ্যা নিয়ে কাজ করে আর কি, ঠিক আছে। এখানে অলরেডি হচ্ছে দুইটাই একসাথে দিয়েছে, তো তোমাদের এত বেশি মানে আলাদা করে কি করার দরকার নাই আর শেখার দরকার নাই। আর ইন্ডেক্সিং করার ফলে কী হয় বলতো, তথ্যটা খুঁজতে আরও বেশি কি পাওয়া যায়, ইফিশিয়েন্টলি আরও তাড়াতাড়ি তথ্যগুলো খুঁজে পাওয়া যায়। যেমন ওই তোমাকে কিছুক্ষণ আগেই বললাম, তুমি ওই যে নামগুলোর কথা চিন্তা করো, এইখানে যে 3টা নাম লিখছিলাম, এইখানে তুমি যখন দেখো এই যখন তুমি এইরকম ফরম্যাটে লিখলা, দেখো এই এ রিলেটেড যতগুলো নাম আছে সবগুলো কিন্তু একটা সিরিয়ালে চলে আসতেছে, সাথে সাথে তাদের যে পরবর্তী যে বর্ণগুলো আছে সেগুলো কিন্তু একটা কী হয়ে যাচ্ছে বলতো, সেটেল হয়ে যাচ্ছে সুন্দরভাবে। তাহলে এইটার মাধ্যমে ইন্ডেক্সিংয়ের মাধ্যমে বা এগুলোর মাধ্যমে আমরা কী করতে পারি, ডেটা ইন্ডেক্সিংয়ের মাধ্যমে মেনলি আমরা ডেটাটা ডিরেক্ট লেখা আছে কী করতে পারি, দ্রুতই খুঁজে বের করতে পারি। এই হইতেছে জিনিস। এবার হচ্ছে তথ্য অনুসন্ধান করা। তথ্য কি করব বলতো, খুঁজে বের করব। প্রথমে দেখো সত্যের ভিত্তিতে তথ্য অনুসন্ধান করা খুবই সহজ কাজ। যদি একটা সত্য দিয়ে দিই বলবা এইখান থেকে এটা দেখাও, খুব সহজ। এবার বলছে ডেটাবেজে তথ্য অনুসন্ধান করতে ব্যবহার করা হয় ফাইন্ড অ্যান্ড রিপ্লেক্স ডায়ালগ বক্স। ফাইন্ড খোঁজা, রিপ্লেক্স পরিবর্তন করা, এইটার একটা কাজ দেখবা তোমাদের একটা এমসিকিউ আছে, সেই এমসিকিউতে পাবো আর কি, ঠিক আছে। এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো হচ্ছে আমি আর বলতেছি না, এই জিনিসগুলো মেইনলি হচ্ছে আমরা যখন প্র্যাকটিক্যাল করব সেই প্র্যাকটিক্যালে হচ্ছে জিনিসগুলো আরও সুন্দরভাবে দেখতে পারবো। যেমন ফিল্টার ডায়লগ বক্সে থাকে ফিল্টার আইকন, ঠিক আছে, সেখান থেকে তুমি ফিল্টার করে কী পাবা, ডেটাগুলো দেখতে পারবা। এই শর্টিংয়ের কাজ হলো ডেটাবেজের উপাত্তসমূহ কী করা, বিন্যাস করা, শর্টিং। আমি কিছুক্ষণ আগে বলছিলাম সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা কী করে থাকি, শর্টিং করে থাকি, ঠিক আছে। আর ডেটাবেজের সঠিক অনুসন্ধান, তথ্য অনুসন্ধান করার সঠিক ক্রমটা কি, এই হচ্ছে প্রথমে হোম থেকে মেনু, হোম মেনু থেকে কী করতে হবে, ফাইন্ডে যেতে হবে, ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে করে ফাইন্ড ওয়াট। আর তুমি যদি কী করো, একটা তথ্য খোঁজা শেষ, তারপর তুমি যদি পরবর্তী তথ্য খুঁজতে চাও তখন ফাইন্ড নেক্সট দিতে হয়। সো এরকম যে জিনিসগুলো আছে এগুলো আমরা অবশ্যই দেখব, ঠিক আছে। এত বেশি পেইন নেওয়ার কোনো দরকার নাই, ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে দেখবো। তারপর হচ্ছে সত্যের ভিত্তিতে প্রদর্শিত রেকর্ড আন্ডু বা কী করার জন্য, বাতিল করার জন্য জীবনে কোথায় ইয়া করতে হয়, টগল ফিল্টার, ঠিক আছে। টগলের কাজ কী করা, বিপরীত, উল্টা করে। প্রথমে তুমি যে কাজটা করছো সেটা কী করবে, সে আবার উল্টা করে দিবে, ঠিক আছে। তাহলে আন্ডু বা বাতিল করার জন্য আমরা এই টগল ফিল্টার ইয়ে আছে, এই হচ্ছে জিনিস, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমরা দেখবো প্র্যাকটিক্যালি, কোনো প্যারা নাই। এবার আসে হচ্ছে কোয়েরি এবং রিপোর্ট। কোয়েরি বা রিপোর্ট জিনিসটা কি, কোয়েরি মানে কিছুক্ষণ আগেই বুঝছিলাম, কিছু সত্য দিয়ে দিব, সেই সত্যের আলোকে আমাকে কী করবে বলতো, সে তথ্যগুলো খুঁজে বের করবে। আর সেই তথ্যগুলো দিয়ে তুমি চাইলেই কী করতে পারো বলতো, একটা রিপোর্ট তৈরি করে ফেলতে পারো, ঠিক আছে। তুমি সাপোজ চাচ্ছ যারা জিপিএ 5 পাইছে তাদের একটা কী করবা, রিপোর্ট তৈরি করবা, তাদের কে কী করবা, সংবর্ধনা দিবা, এই জন্য একটা কী দরকার, তোমার রিপোর্ট দরকার। তো তুমি কী করবা, যারা জিপিএ 5 পাইছে সে একটা সত্য লাগাই দিবা, দিয়ে যতগুলো জিপিএ 5 পাইছে সবগুলো চলে আসলো, তাহলে এটা কোয়েরি করলা, কোয়েরি করে দেন কী করলা, রিপোর্টের আকারে সাজিয়ে ফেললা, এই হইতেছে কাজ। তাহলে দেখো বলা হয়েছে সত্যযুক্ত সংরক্ষণ এবং মুদ্রণ নেওয়ার জন্য প্রদর্শিত তথ্য কোয়েরি আকারে কী করতে হয়, সংরক্ষণ করতে হয়, ঠিক আছে। অর্থাৎ কোয়েরির মাধ্যমে আমরা করতে পারি। আর যে ফিল্ডের ভিত্তিতে তথ্য আহরণ করার প্রয়োজন হয় করা হয়
সেই ফিল্ডের নিচে বরাবর ক্রাইটেরিয়া বা সারি ঘরে সত্য যুক্ত করতে হয়। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালের অংশের ভিতরে। রেকর্ডের উপরে নিচের রেখা লাইন হলো গ্রিড লাইন। তুমি দেখবা মাঝে মধ্যে অনেকগুলো তথ্য পাইছো কিন্তু ওখানে কি নেই, কোনো লাইন নাই, ঠিক আছে, জাস্ট খালি এরকমই লেখা আছে কামাল পাইছে হচ্ছে 5, তারপরে দেওয়া আছে এরকম জামাল পাইছে হচ্ছে 5, তারপরে কি পাইছে রহিম, ও পাইছে কত বলো তো 5। তো তুমি চাচ্ছ না এখানে উপর নিচে একটা লাইন দিলে ভালো হয়, তখন তুমি কি করবা, এই একটা লাইন, এই একটা লাইন, এইগুলো হইতেছে গ্রিড লাইন, ঠিক আছে। এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হচ্ছে আমাদের গ্রিড লাইন। এই হইতেছে জিনিস। এবার আসে আমাদের নেক্সট জিনিস, রিপোর্টে গ্রিড লাইন যুক্ত করা। আচ্ছা রিপোর্ট জিনিসটা কি সেটা একটু করে এই আগেই বলে দেওয়া উচিত। রিপোর্টে যে কথা হলো, এই রিপোর্ট সম্পূর্ণ ডেটাবেস বা কোয়েরি ফাইলের ভিত্তিতে রিপোর্ট তৈরি করা যেতে পারে, ঠিক আছে। আর যে ফাইলের রিপোর্ট প্রণয়ন করতে হবে সেই ফাইলটি কী করতে হবে বলতো, সিলেক্ট করে নিতে হবে আমাদের। এটাই হচ্ছে কি বলতো প্রধান কাজ। আমি কোন ফাইলের উপর ভিত্তি করে কি করব রিপোর্টটা তৈরি করতে যাচ্ছি সেটা সবার আগে কি করতে হবে বলতো, আমাদের সিলেক্ট করে নিতে হবে। ওকে, আর সর্বশেষ রিপোর্টে কীভাবে গ্রিড লাইন যুক্ত করতে হয় এটা হচ্ছে আমাদের একটা প্র্যাকটিক্যাল অংশ, এটা আমরা দেখবো। জাস্ট একটু করে মনে রাখো, গ্রিড লাইনটি রেকর্ডগুলোর উপরে বা নিচে রেখা বা লাইন, ওই আমি দেখাই দিলাম, রেখা বা লাইন দিলাম। আর কয়েক প্রকারের গ্রিড লাইন আছে, যেমন হচ্ছে বোথ, হরিজন্টাল, ভার্টিক্যাল, তারপর হচ্ছে কি ক্রস হ্যাশ, টপ, বটম ইত্যাদি। এই কোশ্চেনটা কিন্তু মাঝে মধ্যে আসে, এই কোশ্চেনটা মাঝে মধ্যে আসে, এই জিনিসগুলো একটু করে দেখে নিবা। সো এই যে জিনিসগুলো আছে এগুলোই হচ্ছে যে তোমাদের কী করেছে বলো তো, তোমাদের খুঁজে 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 বলা হয়েছে, এইগুলোই, আর কিছু নেই, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে মেইন যে জিনিসগুলো আছে এই ডেটাবেজের মধ্যে, প্র্যাকটিক্যালের মধ্যে প্রথমে দেখবা কীভাবে একটা ডেটাবেজ তুমি ওপেন করতে পারো আর কি, ঠিক আছে। একটা ফাইল একটা ওপেন করতে পারো সেটা দেখানো হয়েছে। তাহলে ওইটা ওপেন করার পর অবশ্যই কী করতে হবে, ডেটাবেস তো তুমি বলছো একাধিক সারি বা কলামের মাধ্যমে তৈরি, তো সবার আগে তো আমরা মেইনলি কলামগুলোই কিন্তু সিলেক্ট করতেছি। দেখো তুমি নিজে একটু চিন্তা করো, তুমি কি আগে একদম সারিগুলো লিখতেছো না, তুমি সবার আগে কিন্তু এরকমই করবা, প্রথমে রোল লিখবা, তারপর তুমি কি লিখবা, নেম লিখবা, ঠিক আছে, অর্থাৎ এই পাশে লিখো আর কি, রোল নেম, তারপর হচ্ছে ইয়া। সো দেখা যাবে তুমি যখন এগুলোর নামগুলো সিলেক্ট করতে হবে, অর্থাৎ ফিল্ডের নামগুলো সিলেক্ট করতে হবে, তাই রোল লিখছো, ফিল্ডের নাম সিলেক্ট করার পর সাথে সাথে কী করতে হবে, তার টাইপগুলো দিতে হবে। তাহলে রোলের ডেটা টাইপটা কি, ও রোলের ডেটা টাইপটা হচ্ছে অটো নাম্বার 1 2 3 থেকে কী করবে, শুরু করবে। তারপর হচ্ছে নেম, নেমেরটা কাজ কি, নেমের কাজ হচ্ছে টেক্সট। তারপর এটা লিখে তুমি যখন ওকে দিবা, ঠিক আছে, তারপর দেখবো হচ্ছে তোমার জন্য একটা এরকম কী গেছে, ওই আমি যেরকম টেবিল তৈরি করছি সেরকম একটা টেবিল হয়ে গেছে। তারপর তুমি সেই টেবিলে কী করবা, ফিল্ডগুলো যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো দিয়ে টেবিল তৈরি করলা। এখন তুমি চাচ্ছ যে ভাইয়া আমি কী করবো, নতুন একটা একদম ডেটাবেস একটা তৈরি করে ফেলছো, তুমি চাচ্ছ না লেখাটা বড় করবো, লেখার আকার পরিবর্তন করবো, সো এটা চাইলে এটা কাজ করার জন্য উপায় আছে। তারপর তুমি চাচ্ছ যে না ভাই আমি এখানে একটা রেকর্ড আছে, ওই রেকর্ডটাকে বাদ দিব, ওইটারও উপায় আছে। নতুন রেকর্ড যুক্ত করতে যাচ্ছ, কীভাবে করা যায় সেটাও তোমাদের বইয়ে বলা আছে। তারপর হচ্ছে ইন্ডেক্সিং, সেটাও বলা আছে। সাথে হচ্ছে তোমাদের যে কোয়েরিকে ধর কিছুক্ষণ আগে বললাম, কোয়েরি জিনিসটা কী ছিল, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কী করবে, তোমার তথ্যগুলো কী করবে, সে খুঁজে বের করবে, সে কোয়েরি কীভাবে করতে হয় সেটা। আর আমাদের বইতে মেনলি যে কোয়েরি সেটা কীভাবে দেওয়া আছে, MS অ্যাক্সেস ব্যবহার করে। এই কোয়েরিটা তোমরা ইন্টারে গেলেও পাবা, সেটা হচ্ছে তখন। আর এই MS অ্যাক্সেস আমরা ইউজ করবো না, তখন আমরা ইউজ করবো হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, একটা নতুন একটা আলাদা ভাষা শিখবো, ঠিক আছে। সেই ভাষা ব্যবহার করেও তুমি কী করতে পারো, এই কোয়েরিগুলো করে ফেলতে পারো। সো এই হইতেছে আমাদের মোটামুটি যে জিনিস, সেই মোটামুটি জিনিসগুলো হচ্ছে আমরা কি করলাম, করে ফেললাম আর কি। এই জিনিসগুলো হচ্ছে আমরা কী করবো বলতো, দেখা দিব আর কি, ঠিক আছে। আমরা হচ্ছে খুব শীঘ্রই ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের এই জিনিসগুলা ক্লিয়ার করে দিব, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে আমি তো করি, এই জিনিসগুলোতে আসলে ভিডিও বানাতে বেশি দিন লাগবে না, কিন্তু সমস্যা হচ্ছে পঞ্চম অধ্যায় যেটা আছে সেগুলো আসলে বেসিক্যালি আমার করা হয় না, ঠিক আছে। যা সত্যি কথা বলতে গেলে আমি হচ্ছে ওই যে গ্রাফিক্স ডিজাইন, তারপরে হচ্ছে পাওয়ার পয়েন্টের যে কাজগুলো আছে এগুলো এত বেশি করি না, বাট আমারও করতে হবে। সো করে আগে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, দেন তো তোমাদের কী করতে হবে শিখাতে পারবো নাকি। সো আমার এই জিনিসগুলোর জন্য একটু সময় লাগবে, বাট এই যে জিনিসগুলো আছে ডেটাবেস এগুলো অলওয়েজ মোটামুটি করাই হয় আর কি, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইম করা হয়। সো এগুলো ভিডিও বানাইতে বেশি সময় লাগবে না, এই হচ্ছে জিনিস। ওকে, তাহলে চলো আমরা কিছু কী করি, MCQ প্র্যাকটিস করি। আমাদের কীরকম টাইপের কিছু MCQ আসতে পারে সেটা একটু আমরা করে দেখে ফেলি। দেখো
তা চলো প্রথম এমসিকিউ, ডেটাবেজের প্রত্যেকটি কলামে কি থাকে? তাহলে প্রত্যেকটি কলামে, ঠিক আছে, প্রত্যেকটা কলামের কি থাকে? একটা শিরোনাম থাকে। ঠিক আছে, কলাম তো চিনি, এই যদি তুমি যদি একটা ডেটাবেজ চিন্তা করো, তাহলে এটাই তো কলাম। সেই প্রত্যেকটা কলামে এটা দিলাম হচ্ছে রোল, এই রোল এইটা কি একটা শিরোনাম না? তাহলে কি থাকে বলতো? শিরোনাম থাকে। আর এই যে শিরোনামটা আছে, সেই শিরোনামটাকে কি বলা হয়? ফিল্ড বলা হয়। শিরোনামটাকে আমরা কি বলে থাকি বলতো? ফিল্ড। রিপোর্ট, রিপোর্টটা হচ্ছে সাপোজ তুমি বললা তোমার যারা জিপিএ 5 পাইছে তাদের সকলের কি করো, একটা ডেটা নিয়ে একটা নতুন একটা ফাইল তৈরি করো। এটা করলা না, ওইটাই হইতেছে কি বলতে পারি একটা রিপোর্ট। তোমার অনেক ডেটা আছে, সেই ডেটা থেকে একটা সত্য ব্যবহার করে তুমি একটা কোয়েরি করছো, সেই কোয়েরি করে যে ফলাফলটা পাইছো সেটাকে কি করে দিলা? আলাদা করে দিলা। এই হচ্ছে জিনিস। ঠিক আছে, এবার আসি নেক্সট জিনিস, মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেজ কলামের শিরোনামগুলোকে কি বলা হয়? দেখছো এই কলামের শিরোনামগুলোকে কি বলা হয়? আমরা আগেও বলছি, সেটা হচ্ছে কি বলা হয়? ফিল্ড বলা হয়ে থাকে। তারপরে কোশ্চেনটা, ডেটাবেজের প্রত্যেকটি সারিকে কি বলা হয়? সারি কোনগুলা? এই পুরাটা হচ্ছে একটা সারি, এই হচ্ছে সেই সারি। ঠিক আছে, এই দিকে যেগুলো পাই সেগুলো হচ্ছে কি বলতো? সারি। আর সারিগুলোকে আমরা কি বলতাম? আমরা বলতাম হচ্ছে রেকর্ড। ওকে, তারপর কোশ্চেনটা, কোন সফটওয়্যারের সাহায্যে ডেটাবেজের কাজ করা যায়? আমরা কোন সফটওয়্যারের সাহায্যে করতাম? মাইক্রোসফট অ্যাক্সেস, এটার মাধ্যমে আমরা কি করতাম? ডেটাবেজের যে কাজ, ডেটাবেজ, ঠিক আছে। আর লেখালেখি টাইপের যে কাজ সেটা কিন্তু কার মাধ্যমে করতাম? ওয়ার্ডের মাধ্যমে। পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুমি দেখবা হচ্ছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর স্লাইড বানাতে পারছো। এই যে স্লাইডটা তৈরি করা হয়েছে, সুন্দর স্লাইড, ঠিক আছে, এগুলো কিন্তু পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা কি করছি বলতো? করছি আর কি। ঠিক আছে, তারপর যদি আমরা একটু আসি, হচ্ছে কখন থেকে প্রথম ডেটাবেজ ফাইলে ডেটা সংরক্ষণ করা হয়? লেখা আছে 60-এর দশকে। ঠিক আছে, অর্থাৎ 1960 সাল আছে, সেইখান থেকে হচ্ছে মেইনলি আমরা কি করে থাকি বলতো? করে থাকি। ওকে, তারপর কোশ্চেনটা একটু করে দেখি, নিচের কোনটি ডেটামের বহুবচন? আমরা এটাও দেখছি, ডেটামের বহুবচন কি ছিল? ডেটা। ঠিক আছে, ডেটামের বহুবচন কি ভাইয়া? ডেটামের বহুবচন হচ্ছে আমাদের ডেটা। আর ডেটাবেজ কি? উপাত্তের যে সারিটা আছে এটা। ডেটাবেজ মূলত কিসের সমন্বয়ে গঠিত? আমরা দেখছিলাম ডেটাবেজ যেটা ছিল এইটাই হইতেছিল একটা ডেটাবেজ। এই একটা যদি ডেটাবেজ ধরি, তাহলে এইগুলোকে বলতাম হচ্ছে, আমরা কি বলছিলাম? এগুলোকে আমরা বলছিলাম হচ্ছে সারি। আর উপরের এগুলোকে আমরা কি বলছিলাম? এগুলোকে আমরা বলছিলাম হচ্ছে কলাম। অর্থাৎ ডেটাবেজগুলো আমাদের কি নিয়ে গঠিত? একটা শাক। ঠিক আছে, কি দিয়ে গঠিত ভাইয়া? শাক, খাবার শাক না। তাহলে কলাম ও সারি, এটার মাধ্যমে ডেটাবেজ কি হয় বলতো? গঠিত হয়। তারপরে কোশ্চেনটা, ডেটাবেজে কেন ইন্ডেক্স ব্যবহার করা হয়? আমরা বলছিলাম ওই ইন্ডেক্স করার ফলে অনেক সহজে আমরা কি পাচ্ছি? তথ্যগুলো খুঁজে পাচ্ছি। যেমন এই রিলেটেড যে লেখাগুলো ছিল সবগুলো আমরা একসাথে খুঁজে পাইছি। সো আমরা বলতে পারি তথ্য খোঁজার জন্যই আমরা কি করে থাকি? এই যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটা ইউজ করে থাকি। ঠিক আছে, তারপরে কোশ্চেন, ডিবিএমএস এর পূর্ণরূপ কি? ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেজ ম্যানেজমেন্ট, প্রথমটাই SYS, সিস্টেম, TEM হবে সম্ভবত, সিস্টেম, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, সত্য দিয়ে ডেটা এন্ট্রির সীমা নির্ধারণ করাকে কি বলে? দেখো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা ডেটাবেজের বৈশিষ্ট্যের মধ্যে তোমরা পাবা। ঠিক আছে, দেখছো এই কোশ্চেনটা আমরা লিখতে পারিনি, তো এইটা আমরা এমসিকিউতে দেখি। সত্য দিয়ে ডেটা এন্ট্রির সীমাকে কি বলা হয়? সত্য দিয়ে ডেটা এন্ট্রির সীমাকে বলা হয় ইনপুট ভ্যালিডেশন। সাপোজ তুমি যে ডেটাগুলো নিচ্ছ, সাপোজ তুমি তো জানো পরীক্ষার হলে সর্বোচ্চ নাম্বার কত হইতে পারে ভাই? 100 হইতে পারে। 100-এর উপরে কি ডেটা দিলে কি সে নিবে? না। তো তুমি যদি ওই টেবিলে দিয়ে দাও, মানে একটা টেবিলে যদি দিয়ে দাও এই নট, অর্থাৎ গ্রেটার দেন হবে না 100, অর্থাৎ আমরা গ্রেটার দেন না, লেস দেন ইকুয়াল টু তুমি যদি কি বলে দাও বলো তো? 100 বলে দাও, তাহলে 100-এর উপরে যদি কোনো নাম্বার তুমি কি করো সেখানে ইনপুট দাও, সেটা সে কী করবে না বলো তো? নিবে না। এটাই হইতেছে সত্য দিয়ে ডেটা এন্ট্রির সীমা। তাহলে আমি সত্য দিয়েছি, যারা 100 বা 100 কম পাইছে তাদেরগুলোই কী করতে হবে বলো তো? নিতে হবে। সো এটাই হইতেছে আমাদের ইনপুট ভ্যালিডেশন যেটা আছে, সেই ইনপুট ভ্যালিডেশনের কাজ। এবার সে তারপর ডেটাবেজে নাম সংযোজনের জন্য ফিল্ডটির ডেটা টাইপ কী হবে? দেখো কি সংযোজন করতেছো? নাম। তাহলে নাম, কোন কিছুর নাম, তাহলে নাম করার জন্য কোনটা ভাইয়া? নামের জন্য হচ্ছে আমাদের টেক্সট। নাম্বার তো আমরা অলরেডি দেখছি, কারেন্সি দেখছি, ডেট অর টাইম দেখছি, তাহলে কিন্তু আমরা সবগুলাই সম্পর্কেই দেখছি। তারপর আসি, কোনটি দ্বারা
টাকা পয়সা উপাত্ত সংশ্লিষ্ট কাজ করা হয়। টাকা পয়সা কে করবে? আমাদের কারেন্সি রিলেটেড যেটা আছে সেটা হচ্ছে টাকা পয়সা। তারপরে যুক্তি নির্ভর ফিল্ড কোনটা? দেখো নাম্বার তো নাম্বার নিয়ে কাজ করবে, কারেন্সি হচ্ছে মুদ্রা নিয়ে, টেক্সট হচ্ছে বর্ণনা নিয়ে, ইয়েস অথবা নো। সাপোজ তুমি একটা যুক্তি দিলা 3 5-এর থেকে বড়, আসলে কি সত্য? নো। তাহলে একটা যুক্তি হয়ে গেল। তাহলে যুক্তি দিয়ে কাজ করবে কে? এটা ইয়েস অথবা নো। তারপর জিনিস দেখি মাইক্রোসফট অ্যাক্সেস খোলার যে ধাপ, যদিও বা আমরা প্র্যাকটিক্যালগুলো করি নাই। প্রথম আমাদের কি করতে হয়? স্টার্ট থেকে হচ্ছে অল প্রোগ্রাম, সেখান থেকে হচ্ছে কি মাইক্রোসফট অফিস থেকে মেনলি মাইক্রোসফট যে কি আছে অ্যাক্সেস আছে সেইখানে আমরা কাজগুলো করে থাকি। তারপর আসি ডেটাবেজ টেবিলে নতুন ফিল্ড যোগ করার জন্য কোন মেনুতে কি করতে হয়? ক্লিক করতে হয়। ঠিক আছে, এটা একটু করে দেখবা, আমার আসলে মনে নাই। আমার যার আগে সেটা হচ্ছে ভিউ যে মেনুটা ছিল, সেই ভিউ মেনুতে কি করতে হয়? ক্লিক করতে হয়। ঠিক আছে, একটু করে দেখবা। তারপর বলছে অপ্রয়োজনীয় ফিল্ড বাতিল করার জন্য সিলেক্ট করার পর কোনটিতে ক্লিক করতে হবে? অপ্রয়োজনীয় ফিল্ড বাতিল করার জন্য, তাহলে বাতিল করার জন্য আমরা মেনলি কী করবো? ডিলেট। তারপরে কোশ্চেন রেকর্ড বা সারি বাতিল করার জন্য কোনটাতে? এই যে প্র্যাকটিক্যাল অংশগুলো আছে এগুলো হচ্ছে আমি স্কিপ করতেছি, তোমরা প্র্যাকটিক্যালগুলো করার সাথে সাথে তোমরা একটু করে নিজেরাই খুঁজে বের করার ট্রাই করবে আর কি। ঠিক আছে, আচ্ছা এবার এটা একটু দেখো, ডেটাবেজ ফিল্ডকে -2 -1 0 অনুসারে সাজানোর পদ্ধতিকে কি বলা হয়? তুমি একটু চিন্তা করো, এই যে -2 -1 0, তাহলে এইখানে কি হচ্ছে? এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট থেকে বড়র দিকে যাচ্ছে। ছোট থেকে যে বড়র দিকে যায় সেটাকে কি বলা হয়? সেটাকে আমরা বলে থাকি আরোহী। ঠিক আছে, আবার কি একটা ছবি ছিল না, অনেক একটা ফেমাস গান ছিল, এই আরোহী গানটা কি ছিল? অনেক ফেমাস ছিল। অবরোহী হবে? এটা কি বড় থেকে ছোট হচ্ছে? বলো তো। আমরা তো কিছুক্ষণ আগে মনে দেখলাম হচ্ছে কি আরোহী হওয়ার কথা ছিল এর কাজ। এটা আরোহী হবে। ঠিক আছে, ছোট থেকে বড়। ফাইন্ড রিপ্লেস কমান্ড, ফাইন্ড খোঁজা, রিপ্লেস হচ্ছে কি করা? প্রতিস্থাপন করা। তাহলে অল্প সময়ে শব্দ খোঁজা এবং প্রতিস্থাপন করা যায় এই ফাইন্ড রিপ্লেস কমান্ডের মাধ্যমে। এক ব্যক্তিকে খুঁজে পাওয়ার পর অন্য ব্যক্তিকে যদি খুঁজে পেতে চাও, আমি কিছুক্ষণ আগেও বলছিলাম কি দিতে হবে? ফাইন্ড নেক্সট, এটাতে ক্লিক করতে হবে। তারপরে সত্যের ভিত্তিতে প্রদর্শিত রেকর্ড বাতিল করার জন্য সত্যের ভিত্তিতে টগল ফিল্টার, এটা আমরা ইউজ করে থাকি। সিলেকশন আইকন ব্যবহার করা হয় না, আর হচ্ছে রিমুভ ফিল্টার। ঠিক আছে, সো 1 ও 3 নাম্বারটা হইতেছে কি হয় বলতো? সঠিক আনসার হয়। তারপরে কোশ্চেন সত্যযুক্ত তথ্য অনুসন্ধানে কোন আইকন ব্যবহৃত হয়? সত্যযুক্ত তথ্য অনুসন্ধানে আমরা কোন আইকনটা ইউজ করে থাকি? এটাই হইতেছে কি বলতো আমাদের কথা। এটা হচ্ছে সত্য রিলেটেড যে কথাবার্তা সেগুলো দেখবা হচ্ছে ফিল্টার। ঠিক আছে, ফিল্টারের মাধ্যমে তুমি খুঁজে বের করবা। আর যদি এটা করতে চাও, টগল ফিল্টার ছিল। তারপর হচ্ছে ডেটাবেজে কোয়েরি করার জন্য কোথায় ক্লিক করতে হয়? ডেটাবেজে কোয়েরি করার জন্য আমাদের যে ক্রিয়েট আছে সেই ক্রিয়েটে কি করতে হবে বলো তো? ক্লিক করতে হবে। তারপর কোশ্চেন কিসের উপর ভিত্তি করে রিপোর্ট তৈরি করা? আমি বললাম সত্য, কিছু সত্য দিয়ে তুমি তথ্যগুলো পাবা, সেই তথ্যগুলোকে একটা রিপোর্ট তৈরি করবা। তাহলে এই কোয়েরির উপর ভিত্তি করেই মেনলি আমরা কি করে থাকি? রিপোর্ট তৈরি করে থাকি। ঠিক আছে, তারপরে জিনিস ডেটাবেস থেকে প্রয়োজনীয় রেকর্ড সমূহ দিয়ে কি তৈরি করা হয়? আমরা অলরেডি দেখছিলাম ডেটাবেস থেকে প্রয়োজনীয় তথ্যসমূহ নিয়ে আমরা রেকর্ড তৈরি করতে পারি। আর এই রিপোর্ট আইটেমটি যেটা আছে সেটা কার অধীনস্থ? এটা একটু করে দেখে নিবা, রিপোর্ট আইটেমটা কার অধীনস্থ। ঠিক আছে, সো এখান থেকে আমি দেখবা কয়েকটা যে জিনিস অর্থাৎ প্র্যাকটিক্যাল যে জিনিসগুলা সেগুলোই মেনলি স্কিপ করছি। আর মোটামুটি থিওরিক্যাল যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো হচ্ছে মোটামুটি লেভেলের বলে দেওয়ার চেষ্টা করছি আর কি। ঠিক আছে, সো এই হইতেছে আমাদের জিনিস, আমাদের মোটামুটি 6ষ্ঠ অধ্যায়ে যা যা দরকার ছিল মোটামুটি প্র্যাকটিক্যাল ছাড়া আর কি, অর্থাৎ ইনফরমেটিভ যে ইনফরমেশনগুলো জানা দরকার ছিল সেই জিনিসগুলো নিয়েই তোমাদের সামনে কী করলাম? আলোচনা করলাম। আর এই যে 6ষ্ঠ অধ্যায়টা আছে, এই 6ষ্ঠ অধ্যায় থেকে প্রায় দেখা যায় প্রতি বছরই 4টা থেকে 5টা এমসিকিউ কিন্তু আসে। ঠিক আছে, 4টাই ধরি আমরা, আমাদের দেখা যায় হচ্ছে 3 থেকে 4টা এমসিকিউ দেখা যায় কি বলতো প্রতি বছরই আসে। যে ডেটাবেস যে অধ্যায়টা আছে সেখানে এই অধ্যায়টা থেকে আমাদের 4টা থেকে 3 থেকে 4টা বলি, 3 থেকে
4টা কিন্তু কি আসে বলতো, যে এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো কিন্তু আমাদের আসে এখান থেকে। সো এই এমসিকিউগুলা আশা করি মোটামুটি যা করানো হয়েছে মিনিমাম 2টা তো পারবা। আর একটা আছে, সে একটা হচ্ছে তোমাদের যে প্র্যাকটিক্যাল আছে সেই প্র্যাকটিক্যাল থেকে আসবে আর কি, ঠিক আছে। কিসের আওয়াজ হচ্ছে তোমাদের বুঝছিলাম, সকলে খেলা দেখতেছে, সো খেলার আওয়াজ হচ্ছে। আমি আসলে আজকে আসছি হচ্ছে এখানে 4টার আগে, 3:50 দিক করে আমি স্টুডিওতে আসছিলাম। আমি যখন নিচে 2 তলায় ছিলাম, আমার এই স্টুডিওটা মনে হয় 4 তলায়, ঠিক আছে, 3 তলা না 4 তলাই হবে। তো আমি যখন 2 তলায় ছিলাম তখন হচ্ছে ওই লিটন দাস, তারপর হচ্ছে নাইম শেখ অনেক সুন্দর কিন্তু ফোর মারতেছিল, ঠিক আছে। তারপরে এসে যখন খেলা তোমাদের অ্যানাউন্সমেন্ট করলাম যে আজকের ক্লাসটা হচ্ছে আমরা কী করি, বাংলাদেশ খেলা দেখার জন্য বাতিল করে দিই, দেন দেখা গেছে হচ্ছে কি লিটন দাস আউট, তারপর হচ্ছে নাইম শেখ আউট, সবগুলো একটা একটা করে কী হয়ে গেছে আউট হওয়া শুরু করছে আর কি, ঠিক আছে। সো এই হয়ে গেছে একটা অসুবিধা। আমাদের এখানে সকল ভাই মোটামুটি ছিল, সো আমরা সকলে মিলেই কী করতেছিলাম, খেলা দেখতেছিলাম আর কি। ওকে, আমরা খেলা দেখবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। তার আগে হচ্ছে আমরা আরেকটা অধ্যায় আজকে কী করবো ভাইয়া, আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়টা, এই অধ্যায়টা একটু করে কী করি আলোচনা করি তোমাদের সাথে। খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এবার কিন্তু অনেকগুলো কোশ্চেন আসছিল, যেহেতু হচ্ছে আমাদের এই অধ্যায়টা ছিল, ঠিক আছে। দেখা গেছে 6 থেকে 7টা কোশ্চেনও কিন্তু এই দ্বিতীয় অধ্যায় থেকে আসছিল। 5টা অধ্যায় যখন ছিল, ষষ্ঠ অধ্যায়টা কিন্তু অনেক বছর পরে কি হচ্ছে সিলেবাসে অ্যাড হচ্ছে, ঠিক আছে। সেটা মাথায় রাখিও। আর পঞ্চম অধ্যায় থেকে মিনিমাম তুমি ধরে রাখো 5টা, ঠিক আছে। 5টা এমসিকিউ দিবেই, অনেক বিশাল একটা অধ্যায়, ঠিক আছে। 5টা এমসিকিউ পাওয়ার একদম যোগ্য দাবিদার। যেমন হচ্ছে তোমার চতুর্থ অধ্যায় বলো, তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় বলো, ওইখান থেকে একটু কমায়, এইখানে কিন্তু কি হইতে পারে বলো তো, বেশি বেশি এমসিকিউ দিতে পারে, ঠিক আছে। সো আমরা চলো এই অধ্যায়টা শুরু করি, কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা। তা প্রথমে দেখো কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব। আচ্ছা, কম্পিউটারে দেখো আমি যখন একটা বাটনে প্রেস করি দেখা যাচ্ছে সে এই কাজ করতেছে, আরেকটা বাটনে প্রেস করলাম দেখা যাচ্ছে ওই কাজ করতেছে। আসলে খুব সুন্দর জিনিসগুলো দেখতে, ঠিক আছে। আর তুমি একটা ইনস্ট্রাকশন দিচ্ছ, সে কী করতেছে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতেছে। তাহলে এখন তোমার মাথায় কি কখনো কোশ্চেন আসছে, আমাদেরকে যদি এরকম কি একটা ইনস্ট্রাকশন দিত, আর আমি যদি সবসময় যদি এই কাজ করতাম তাহলে ভালো হতো। যেমন আমি তোমাকে এখন ইনস্ট্রাকশন দিলাম তুমি পড়াশোনা করো, তুমি কি সারাদিন পড়াশোনা করবা? আসলে কিন্তু তেমনটা হয় না, ঠিক আছে। কম্পিউটার কিন্তু আসলে করতে পারতো না। কম্পিউটারকে কী করা হয়েছে, সবগুলো আগে থেকে আমরা বলে দিছি, তাকে আগে থেকে সেট করে দেওয়া হয়েছে যে এই কাজটা পাওয়া মানেই হচ্ছে তুমি কী করো, ওই কাজটা করতে থাকবা, ঠিক আছে। আমরা অনেকে আবার বলে যে কম্পিউটার তো এফিসিয়েন্সি অনেক বেশি, কম্পিউটার মানুষকে কী করবে, ছাড়াই যাবে। আসলে কম্পিউটারের যে জিনিসগুলো আছে বা মডার্ন যে জিনিসগুলো আছে সেগুলো কে বানাচ্ছে ভাই? আমরাই তো বানাচ্ছি, মানুষটাই তো বানাচ্ছি। আসলে ওইটা সম্ভব হবে না কখনো তার পক্ষে, সে তো নিজে নিজে কিছু করতেছে না। আমরাই তাকে আগে ইনস্ট্রাকশন দিছি যে হ্যাঁ তোমার এটা করতে হবে, এটা পাইলে তুমি এটা করো, তারপরে সে কিন্তু কী করতেছে বলতো, করতেছে। সো ওই যে অ্যাক্সের যে নির্দেশনাবলীগুলো আছে না, সেই অ্যাক্সেট নির্দেশনাবলী, যেই নির্দেশনাবলীর সাহায্যে তুমি যখন তাকে কোনো কিছু করতে বলো তখন সেই জিনিসটা কী করে ফেলে, সেটাই হইতেছে মেইনলি সফটওয়্যার, ঠিক আছে। আর হার্ডওয়্যার কি, কম্পিউটারের যে বাহ্যিক যে যন্ত্রপাতিগুলো আছে যেগুলো হচ্ছে কম্পিউটার তৈরিতে ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে কি হার্ডওয়্যার, ঠিক আছে। সো এখন হচ্ছে আমাদের এই কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারে কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেইটা একটু করে কী বলতো দেখি। তো প্রথমে দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে প্রসেসর ও সফটওয়্যার নির্ভর যন্ত্রই হলো কি মূল যন্ত্র, ঠিক আছে। প্রসেসর এবং কি সফটওয়্যার নির্ভর যন্ত্রটা হচ্ছে কি মূল যন্ত্র। আর আমাদের যে সফটওয়্যারটা আছে, ঠিক আছে, অপারেটিং সিস্টেম, আমাদের সবচেয়ে বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম কি, অর্থাৎ মাইক্রোসফটের যে অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেটা, ঠিক আছে। আর এই অপারেটিং সিস্টেমগুলো সবসময় কী করতে হয় বলতো, হালনাগাদ বা আপডেট করতে হয়। আপডেটের একটা বাংলা অর্থ জেনে রাখো, সেটা হচ্ছে কী করা ভাইয়া, হালনাগাদ করা, ঠিক আছে। তারপর হচ্ছে প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু টেম্পোরারি, ঠিক আছে, বেশ কিছু কী হয়, টেম্পোরারি ফাইল তৈরি হয়। আর এই টেম্পোরারি ফাইলগুলো কী করে দেয় দেখো তো, কম্পিউটারকে ধীর করে দেয়। প্রশ্ন অনেকগুলো আসছে, কম্পিউটারকে ধীর গতি করে দেয় কে, এই টেম্পোরারি ফাইল। আর হালনাগাদ অ্যান্টিভাইরাস ছাড়া আইসিটি যন্ত্রে ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভাইরাস আশা করি আমরা সকলেই জানি, কয়েকদিন আগে করোনা ভাইরাস আসছিল, ঠিক আছে। সেই করোনা ভাইরাসের ফলে কি যে অবস্থা হয়েছে তা আশা করি আমরা এখন সকলেই দেখে ফেলছি। সো সেই ভাইরাসের
মারার জন্য যেটা আসে সেটাই হইতেছে কি বলতো আমাদের অ্যান্টিভাইরাস। এই অ্যান্টিভাইরাসটাও কী করতে হবে আমাদের সবসময় আপডেট করতে হবে, ঠিক আছে? না হলে নতুন নতুন জিনিস এসে ভাইরাস এসে আমাদের কী করবে বলতো, অ্যাটাক করবে। সো এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য এই জিনিসগুলো আমাদের করতে হবে। এবার আসি নেক্সট জিনিস, কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে প্রথমে রেজিস্ট্রি ক্লিন আপ। প্রথমে যেটা সেটা হচ্ছে কি রেজিস্ট্রি ক্লিন আপ। এই রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যারটি ব্যবহার করা হয় কিসের জন্য? দেখো তো, দুইটা কাজ, কম্পিউটারকে সচল আর একটা গতিশীল। কম্পিউটারকে সচল আর গতিশীল রাখার জন্য আমরা কি করে থাকি বলতো, রেজিস্ট্রি ক্লিন আপ, ঠিক আছে? রেজিস্ট্রি ক্লিন আপ যেটা আছে সেই রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যারটি আমরা কি করে থাকি, ইউজ করে থাকি। করোনা কম্পিউটারকে অ্যাটাক করে নাই, করোনাটা তোমাকেই অ্যাটাক করবে নাকি? তোমাকেও না করুক এই দোয়াই করি। করোনা আমাদেরকে কি করছে বলো তো, অ্যাটাক করছে, ঠিক আছে? আমাদের যে মনুষ্য যে জাতি আছে সেই মনুষ্য জাতিকেই অ্যাটাক করছে কে বলো তো, এই করোনা। আচ্ছা, এবার দেখো আমরা একটু করে দেখি, এই যে যদি রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করা হয় তবে কম্পিউটার বা আইসিটি যন্ত্রটি সঠিকভাবে কাজ করবে না এবং অনেক বিরক্তি কী হবে বলতো, কারণ হবে আর কি, ঠিক আছে? সো আমাদের এই রেজিস্ট্রি ক্লিন আপ যে সফটওয়্যারটা আছে সেটার মেইন কাজ কি, কম্পিউটারকে সচল এবং কি রাখা, গতিশীল রাখা। তারপরে দেখো, কম্পিউটারের কাজ গতি ঠিক রাখার জন্য প্রায় সব ব্যবহারকারী আরও দুইটা জিনিস ইউজ করে। একটা হচ্ছে ডিস্ক ক্লিন আপ আর একটা হচ্ছে ডিস্ক ডিফাগমেন্টর, ঠিক আছে? একটা ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফাগমেন্টর ব্যবহার করে থাকে, যার ফলে এই প্রোগ্রামগুলো আবার কি থাকে, অপারেটিং সিস্টেমের সাথে কি থাকে, ডিফল্ট আকারেই যুক্ত থাকে। এই দুইটা সফটওয়্যারে কি করে, কম্পিউটারের হার্ড ডিস্কের জায়গা খালি করে এবং ফাইলগুলোকে এমনভাবে সাজায় যাতে কম্পিউটারের কাজের গতি বজায় রাখতে পারে আর কি, ঠিক আছে? সো এখানে আমরা আরও দুই জিনিস দিলাম। প্রথমে দেখলাম হচ্ছে রেজিস্ট্রি ক্লিন আপ, সচল এবং গতিশীল রাখার জন্য ইউজ করা হয়। সাথে সাথে আরও দুইটা জিনিস ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফাগমেন্টর, এই দুইটাই কার সাথে যুক্ত থাকবে, অপারেটিং সিস্টেমের সাথেই কিন্তু কি থাকে বলতো, যুক্ত থাকে, যার কাজও কি হার্ড ডিস্কের জায়গা কি করা, ফাঁকা করা, এবং তারা ফাইলগুলোকে এমনভাবে কি করে সজ্জিত করে যাতে কম্পিউটারের গতিটা কি থাকে, সেম থাকে। তারপর দেখো, সফটওয়্যার ইনস্টল করার পূর্বে কিছু লক্ষণীয় বিষয় আছে, অর্থাৎ তুমি যেটা ইনস্টল করবা সেটা সাপোর্ট করতেছে কিনা। মাঝে মধ্যে আমার যখন আগে অ্যান্ড্রয়েড একটা ফোন ছিল, ঠিক আছে, আমি যখন হচ্ছে ভার্সিটিতে উঠবো, মাত্র ইন্টার পরীক্ষা দিছি, তখন হচ্ছে আমার বাসায় থেকে একটা মোবাইল দেওয়া হয়েছিল, অ্যান্ড্রয়েড ফোন। সে অ্যান্ড্রয়েড ফোনে হচ্ছে আমি গেম কিন্তু এত বেশি ডাউনলোড করতে পারতাম না, ইনস্টল করতে পারতাম না, হাই লেভেলের গেম এত বেশি ইনস্টল করতে পারতাম না। আমি আগে হচ্ছে একটা রিয়াল ক্রিকেট নামে একটা গেম ছিল, সম্ভবত হচ্ছে আমি সর্বশেষ 19 সাল নাকি 18 সালের যে গেমটা ছিল সেটাই আমার ফোনে কি হতো, ইনস্টল হইতো। আর আপডেট করার পর অনেক বড় একটা গেম হয়েছে, ঠিক আছে, সেটা আমার ফোনে আর কি করতো না, সাপোর্ট করতো না। তো আমার আসলে আর খেলা হইতো না। মাঝে মধ্যে কী করতাম, ভাইয়ের মোবাইলে ইনস্টল করতাম, ভাইয়ের মোবাইলে ইনস্টল করে কী করতাম, খেলতাম, ঠিক আছে? ভাই থেকে হচ্ছে সপ্তাহে দেখা যেত একদিন মোবাইল নিতাম, একদিন মোবাইল নিয়ে আমি সারাদিন কী করতাম, খালি গেমই খেলতাম, এমন একটা অবস্থা ছিল আর কি, ঠিক আছে? সো ওই জিনিসগুলো কিন্তু তোমাদের কী করতে হবে, অর্থাৎ দেখতে হবে তুমি যেটা ইনস্টল করতে চাচ্ছ সেটা আসলে তোমার যন্ত্রটা সাপোর্ট করতেছে কিনা। তারপর এখানে আরও অনেকগুলো আছে, হার্ডওয়্যার সাপোর্ট করবে কিনা, ইনস্টল করার পূর্বে কিছু নির্দেশনাবলীগুলো আছে সেগুলো তোমার দেখতে হবে। আর এগুলো আরও অনেকগুলো কথা আছে, আমি জাস্ট আর লিখি না আর কি, ঠিক আছে? এখানে আরও অনেকগুলোই আছে, এগুলো একটু করে তোমাদের বই থেকে দেখে নিতে হবে। তারপর একটু করে আসি সফটওয়্যার ইনস্টলেশন এবং আনইনস্টলেশন, ঠিক আছে? তোমাদের বইতে এই সফটওয়্যার ইনস্টলেশনে দেখা গেছে ভিএলসি যে মিডিয়া প্লেয়ারটা আছে সেই ভিএলসি মিডিয়া প্লেয়ারটা ইনস্টল করে দেখাইছে। সো প্রথমেই যে জিনিসটা, ভিএলসি মিডিয়া প্লেয়ারটা তোমাকে কী করতে হবে, খুঁজে বের করতে হবে। বের করার পর হচ্ছে কী করতে হবে, এই ইয়েস বাটন, তারপর হচ্ছে তুমি কী করবা, তুমি প্রথমে ইনস্টল করতে চাও কি না, ঠিক আছে, অ্যালো করতে হবে এটাকে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজটা তুমি ইংলিশ সেট করলা, তারপর হচ্ছে কী করলা, এই যে
কিছু কথাবার্তা আছে, সেই কথাবার্তাগুলো দেখলা। তোমার পরীক্ষায় কোশ্চেন কি আসছে জানো? পরীক্ষার কোশ্চেন আসছে হচ্ছে এটা, এই বছরই প্রশ্ন আসছে, সেটা হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশনের ধাপ কয়টা, এটা আসছে কোশ্চেনে। সফটওয়্যার ইনস্টলে কি বসে, ধাপ কয়টা। তুমি এখন নিজেই চিন্তা করো ধাপ কয়টা আছে, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এই যে সফটওয়্যার ইনস্টলেশনটা আছে না, সেই সফটওয়্যার ইনস্টলেশনে ধাপ হচ্ছে কতটি ভাইয়া? এই ধাপটা হচ্ছে আমাদের 8টি। আমাদের সফটওয়্যার ইনস্টলেশনে ধাপ হচ্ছে 8টা, ঠিক আছে। আর এই যে ধাপগুলো আছে, তোমার যদি পিসি থাকে তাহলে তো অবশ্যই ভালো। আর আমি এই জিনিসগুলো যদি তোমাদের এখন দেখাই, তুমি যদি নিজে না করো তাহলে আসলে তোমার কি থাকবে না বলো তো, মনে থাকবে না। আর তুমি যদি একবার নিজে যদি প্র্যাকটিস করো, হয় তোমার কোনো বন্ধু আছে, বান্ধবী আছে, তার বাসায় যাই যদি একবার কি করো, প্র্যাকটিস করো, তাহলে দেখবে একদম 2-3বার প্র্যাকটিস করে দেখবে একদম তোমার মাথা থেকে আর কি হবে না, কখনোই এই জিনিসগুলো বলবা না। তুমি প্রথমে এখানে ক্লিক করবা, তখন এই ইন্টারফেসটা আসবে। তারপর তুমি কি করবা, ইয়েসে ক্লিক করবা। ইয়েসে ক্লিক করার পর তুমি কি করলা, যে ভাষাটা আছে সেই ভাষাটা সিলেক্ট করলা। তারপর হচ্ছে কি নেক্সট, তারপরে খালি এই নেক্সট 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 দিয়ে ইনস্টল দিয়ে তারপরে ফিনিশ, শেষ। এই হইতেছে জিনিস, আর কিছুই না। এই কাজগুলোই হচ্ছে কি করতে হবে বলো তো, সফটওয়্যার ইনস্টলেশনের আগে করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশনের যে কাজ আছে সেইটা। সো আমরা যদি একটু করে দেখি, এখানে আমরা আরও কিছু কথাবার্তা লিখছি। অপারেটিং সিস্টেম যেটা আছে, সেই অপারেটিং সিস্টেম অর্থাৎ উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেটা আছে, সেটা ইনস্টল করাটা একটু জটিল, ঠিক আছে। কিন্তু এই যে সফটওয়্যার ভিএলসি মিডিয়া প্লেয়ার বলো, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার গেমস টেমস যাই বলো না কেন, ওইগুলো তুলনামূলকভাবে কী হয়, সহজ হয়। কিন্তু এক এক অপারেটিং সিস্টেমের জন্য এক এক রকম। এই অপারেটিং সিস্টেমের সফটওয়্যার ছাড়া অন্যান্য সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া অনেকটাই অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে, ঠিক আছে। আর বেশিরভাগ ক্ষেত্রে সফটওয়্যারগুলোর সাথে একটা কি থাকে, অটোরান নামে একটা প্রোগ্রাম কি থাকে বলো তো, সংযুক্ত অবস্থায় থাকে। আর আনইনস্টল করার পর আমাদের কম্পিউটারকে কী করতে হবে, রিস্টার্ট করতে হবে। আর রিডমি ফাইলে জরুরি কিছু কাজের কথা লেখা থাকে, ঠিক আছে। রিডমি, তুমি যখন কোনো কিছু ইনস্টল করবে তখন এই রিডমি ফাইলটা পাবা, জরুরি কিছু কাজ আছে সেগুলো তোমার দেখতে হবে। আর আনইনস্টল করলে সফটওয়্যারটি কিছু অংশ অপারেটিং সিস্টেমের কোথায় থেকে যায় দেখো তো, রেজিস্ট্রি যে ক্লিন আপ আছে, এই রেজিস্ট্রি ফাইলে কিন্তু কিছু অংশ থেকে যায়, অর্থাৎ পুরোপুরিভাবে চলে যায় না। তো পুরোপুরিভাবে চলে যাওয়ার জন্য কী করতে হবে, সফটওয়্যারকে তোমার ডিলিট করে ফেলতে হবে, এই হইতেছে কাজ, ঠিক আছে। তাই যেমন সফটওয়্যার ইনস্টল করার পূর্বে লক্ষণীয় বিষয় যেগুলো বুঝলাম অনেকগুলোই আছে, যেমন ইনস্টল করতেছে কিনা হার্ডওয়্যার সেটা দেখতে হবে, রিডমি ফাইলটিতে জরুরি কোনো লেখা আছে কিনা, এই রিডমি জরুরি কোনো কথাবার্তা আছে কিনা সেটা কই থাকে ভাইয়া, এই রিডমি অংশে থাকে। তারপর হচ্ছে ইনস্টলেশনের সময় অন্য সকল কাজ বন্ধ আছে কিনা সেটাও দেখতে হবে, অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ আছে কিনা সেটা দেখতে হবে, এবং অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা, ঠিক আছে। তুমি মাঝে মধ্যেই দেখবা, তুমি তোমার মোবাইলেও দেখবে এরকম হয়, তুমি হচ্ছে কী করছো, অন করে প্রথমে তোমার চাইবে অ্যালো দিতে বলবে, তুমি তোমার ছবিগুলা তারা দেখতে পারবে এরকম একটা অ্যালো দিতে বলে। তারপর হচ্ছে তুমি তাকে কী করতেছো, সাপোর্ট করতেছো, এটাতে একটা অ্যালো দিতে বলে। সো এইরকম অনুমতিগুলো সবার আগে কিন্তু কী করতে হবে, আমাদের নিতে হবে। সফটওয়্যার কিসের জন্য, ইনস্টলেশনের জন্য। এটা করার পরেই মেনলি এই যে জিনিসগুলো এখানে করছে না, এই জিনিসগুলোই মেনলি এখানে আছে। এই প্রথমে তুমি ডু ইউ ওয়ান্ট টু অ্যালো দ্য ফলোইং প্রোগ্রাম ফ্রম অন আননোন পাবলিশার টু মেক দ্য চেঞ্জেস অফ ইয়ার কম্পিউটার, তুমি কী করতেছো, একটা অ্যাডমিনিস্ট্রেটর অনুমতি দিচ্ছ, ঠিক আছে। সো এই জিনিসগুলো কিন্তু এখানেই বসে। তারপরে যদি আসি আনইনস্টলটা একদম সহজ, বেশি স্টেপ নাই, আগের মতো স্টার্ট বাটন, কন্ট্রোল প্যানেল, অ্যাড আর রিমুভ, নির্দিষ্ট প্রোগ্রামে গিয়ে কী করবা, আনইনস্টল করে দিবা। এই ধাপগুলো একসূত্রে আমি লিখে দিচ্ছি আর কি, ঠিক আছে। এইটা সফটওয়্যার ইনস্টল, এই আনইনস্টল, স্টার্ট বাটন দিয়ে কন্ট্রোল প্যানেল, প্রোগ্রামে গেছো, প্রোগ্রামে যাওয়ার পর হচ্ছে তুমি কী করবা, এখান থেকে একটা সিলেক্ট করলা, সিলেক্ট করে এই উপরে আনইনস্টল আছে, আনইনস্টল ক্লিক করলা, কাজ শেষ, আর কিচ্ছুই নাই, ঠিক আছে। এটাই বলা হয়েছে এখানে, মানে আমি এই যে ধাপগুলো আছে সেই ধাপগুলো তোমাদের এখানে কী করে দিছি বলো তো, একদম একসাথে কী করছি লিখে দিছি, ঠিক আছে। তারপর হচ্ছে সফটওয়্যার একটা কীভাবে ডিলিট করতে হবে সেই ধাপগুলো দেওয়া আছে, দেখো এখানেও প্রথমে এই উইন্ডোজের এই যে এটা, তার সাথে তুমি যখন এই দুইটা একসাথে যখন প্রেস করবা তখন কী হবে, একটা রান কমান্ড দেখবা হচ্ছে তোমাদের স্ক্রিনে এরকম একটা কমান্ড চলে আসছে। তখন তুমি এখানে কী করবা, এই রেজিডিট, ঠিক আছে, এটাতে তুমি কী করবা, লিখবা, লিখে ওকে বাটনে কী করবা, ক্লিক করবা। করার পর দেখবা এরকম একটা অপশন আসছে, এরকম অপশনে তুমি কী করবা, প্রথমে যে ফাইল যে মেনুটা আছে সেই মেনুতে প্রবেশ করবা, এটাতে প্রবেশ করে দেখবা এখানে এসে ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি আসছে।
তারপর তুমি কী করতে হবে, যে এক্সপোর্ট আছে সেই এক্সপোর্টে ক্লিক করতে হবে। তো এই এক্সপোর্টে ক্লিক করার পর দেখবে এইরকম একটা জিনিস আছে, তোমার যে অপারেটিং সিস্টেমটা যে ড্রাইভে আছে সেই ড্রাইভে তুমি কী করবা, সিলেক্ট করবা। যেমন আমাদের একটা আছে সি ড্রাইভ, এই সি ড্রাইভটা কী করতে হবে, সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এই সি ড্রাইভটা সেই কী হলো, এখানে সিলেক্ট করলো, সিলেক্ট করে নাম দিয়ে ফাইলটি কী করতে হবে, সেভ করতে হবে, একটা নির্দিষ্ট নাম, যাতে অন্য আরেকটা ফাইল তুমি ডিলিট না করে ফেলো। তো একটা নাম দিয়ে তুমি কী করবা, ফাইলটা সেভ করবা। এই ফাইলের নামটা এখানে দিছো, এই দেখো এখানে ঘরটা হয়েছে। প্রথমে তুমি সি ড্রাইভে গিয়ে এখানে ফাইলের নামটা দিছো, দিয়ে তুমি কী করবা, সেভ দিলেই সেভ হয়ে গেল। তো সেভ করার পরে কী করতে হবে, আবার ওই জিনিসটা যেতে হবে, এই অতপর আবার সেম জায়গায় যেতে হবে, এডিটে আসতে হবে। এই এডিটে এসে কী করতে হবে, এডিটে এসে যে ফাইন্ড আছে খুঁজে বের করবো। কী খুঁজে বের করবো, ওই যে ফাইলের নামটা আছে, তুমি যে ফাইলটার নামটা দিয়ে এখানে তুমি যেই ফাইলের নামটা দিয়ে কী করছো, সেভ করছো, সেই ফাইলের নামটা দিয়ে আবার কী করতে হবে বলো তো, ফাইন্ড করতে হবে। এই ফাইন্ড নেক্সট খুঁজে বের করলা, তারপর হচ্ছে খুঁজে তারপরে কী করতে হবে বলো তো, এই ফাইন্ড নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে যে নেক্সট আসার পর এই ফাইন্ড নেক্সট আসলো। প্রথমে হচ্ছে ফাইন্ড হোয়াট, আমরা কিন্তু এটা অলরেডি দেখছিলাম ওই ডেটাবেজে, ফাইন্ড হোয়াট, ফাইন্ড নেক্সট, এই সকল জিনিসগুলা। তারপরে হইতেছে তোমাদের কী করতে হবে, এই ফাইলটা এখানে আসছে, এসে এখানে উপরে ক্লিক করলে ডিলিট অপশন আসবে, তারপরে হচ্ছে কী করতে হবে, ডিলিট করে ফেলতে হবে। সো এই হইতেছে একটা জিনিস। তুমি যদি অবশ্যই তোমার যদি কম্পিউটার থাকে তাহলে অবশ্যই ভালো, আর আমি চেষ্টা করব এটাও যেটা আর ডেটাবেজ যে দুইটাই আছে সবগুলো হচ্ছে তাও তোমাদের একবার কম্পিউটারে কীভাবে করতে হয় তার একটা ছোট্ট একটা কী করে দেওয়ার জন্য ভিডিও দিয়ে দেওয়ার জন্য। ওকে, সো এই হইতেছে জিনিস। ঠিক আছে, এখন আবার দেখে অনেকেই দেখতেছে হচ্ছে গেম খেলার জন্য কি করতেছে, সঙ্গী খুঁজতেছে। আচ্ছা সঙ্গী তো না, মনে হচ্ছে সে বলতেছে এই গেম কে খেলো, ওই গেম কে খেলো। আমি ছোটোবেলায় থেকেই হোক আর যেই বেলা থেকেই হোক ভাই, আমি দুইটা গেমই খেলছি, এক ক্রিকেট আর এক ফুটবল। ঠিক আছে, তারপরেও স্ট্রবেরি সুপার সাপ, টেম্পল রান এইগুলো মাঝে মধ্যে খেলছিলাম, বাট গুলি টুলি মারামারির যে খেলাধুলা সেগুলো একদম ভালো লাগতো না। ঠিক আছে, আর কম্পিউটারে কিন্তু ওই যে গেমটা বলছে সে কিন্তু অনেক ফেভারিট। কম্পিউটারে আমি পিসিতে শুধুমাত্র একটা গেমই খেলছি, সেটা হচ্ছে পেস। পেস ছাড়া আমি আর কিছুই খেলি না। অবশ্যই প্র্যাকটিক্যালের যে ছোটো ছোটো ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দিয়ে দিব আজকের ক্লাসে, যেহেতু বলতেছি ওই সকল কথাবার্তা, এই জন্য একটু করে হালকা পাতলা করে দেখাই দিলাম। এই হইতেছে জিনিস। ওকে, আজকের ক্লাসের শুরুর আগেই কিন্তু আমি এই সকল জিনিস সম্পর্কে তোমাদের একটু বলছিলাম। এবার আসছে হচ্ছে ভাইরাস। অলরেডি হচ্ছে তোমরা ভাইরাস সম্পর্কে শুনে ফেলছো, ভাইরাস জিনিসগুলো কি। ঠিক আছে, অলরেডি আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে অনেকের। সো একটু করে দেখি। ভাইরাস শব্দের পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস আন্ডার সিজ, যার অর্থ দ্বারা কি গুরুত্বপূর্ণ তথ্য সমূহ কী করা, দখলে নেওয়া অথবা কী করা, ক্ষতি করা। আর এই ভাইরাস জিনিস যেটা আছে সেটা 1900 এখানে কত সাল আছে, 83 সাল। তোমাদের বইতে দেখবা সম্ভবত আছে 1900 কত সাল বলো তো, 1980 সাল। ঠিক আছে, তোমাদের বইতে যেহেতু 1980 সাল আছে তোমরা ওইটাই দিবা। আমি হচ্ছে একটা বই থেকে কী করছিলাম, লিখছিলাম। বই তো মাঝে মধ্যে চেঞ্জ হয় প্রতি বছরই। সো আমার কাছে যে আপডেট এডিশনের যে বইটা ছিল ওইখানে আলটিমেটলি 1983 ছিল। তোমাদের অনেকের বই দেখবা, অনেকের বইতে দেখবা 80 আছে, আবার অনেকের বইতে কী আছে 83 আছে। এই হচ্ছে জিনিস আর কি। ঠিক আছে, সো 80ও থাকতে পারে অথবা 83ও থাকতে পারে, কোনো প্যারা নাই। পরীক্ষায় একটা অপশনে কী করবে বলো তো, থাকবে, একাধিক অপশন কিন্তু থাকবে না। সো এই 1980 সালে কে করছেন, অধ্যাপক ফ্রেড কোহেন। ঠিক আছে, অধ্যাপক কোথায়, প্রখ্যাত অধ্যাপক। কিসের অধ্যাপক ছিলেন, ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেনের অধ্যাপক। নাম কি ছিল, ফ্রেড। তিনি কি ছিলেন, একজন অধ্যাপক ছিলেন, ফ্রেড কোহেন। ঠিক আছে, আর ভাইরাস হচ্ছে কি এক ধরনের, ভাইরাস হচ্ছে এক ধরনের সফটওয়্যার। ভাইরাস হচ্ছে কি বলতো, এক ধরনের সফটওয়্যার যা তথ্য বা উপাত্তকে আক্রমণ করে এবং যার নিজের সংখ্যা বৃদ্ধির কি আছে বলতো, ক্ষমতা আছে। ভাইরাস কম্পিউটারে প্রবেশ করলে সাধারণত সংখ্যা বৃদ্ধি হতে থাকে এবং তথ্য উপাত্তকে আক্রমণ করে এক পর্যায়ে গোটা কম্পিউটার অর্থাৎ আইসিটি যন্ত্রে সে কী হতে পারে, সংক্রমিত হয়ে একদম অচল করে দিতে পারে। যেমন আমাদের একটা ভাইরাস আছে, নাম হচ্ছে কি বুট ভাইরাস। কি করে, ডিস্কের বুট সেক্টরকে আক্রমণ করে। আরও কিছু ভাইরাসের নাম আছে, সেই নামগুলোর মধ্যে হচ্ছে স্টোন, তারপর হচ্ছে ভিয়েনা, সিআইএইচ, ফোল্ডার, তারপর হচ্ছে ট্রোজান হর্স। ঠিক আছে, এই সকল ভাইরাসের নামগুলো কী করতে হবে, মনে রাখতে হবে। আর এই ভাইরাসগুলোকে মারার জন্য কে আসবে, তারপরে অ্যান্টিভাইরাস আসবে। সেই অ্যান্টিভাইরাস ওইটার সাথে ওইটার চিহ্ন কী করবে, মিলাই দেখবে, যদি ইয়েস পাই ধুম করে তাকে কী করে ফেলবে বলো তো, মেরে ফেলবে। এই হইতেছে জিনিস। তারপরে দেখো এই অ্যান্টিভাইরাস বলছে কম্পিউটার বা আইসিটি যন্ত্রের ভাইরাসের প্রতিষেধক হলো কে, অ্যান্টিভাইরাস। আর এই ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আজকাল বিনামূল্যে
ইন্টারনেট থেকে অসংখ্য অ্যান্টিভাইরাস তোমরা কী করতে পারো, ডাউনলোড করতে পারো এবং ইনস্টল করে তোমাদের যন্ত্রের নিরাপত্তাটা নিশ্চিত করতে পারো। যেমন কি বলতে পারি, এভিজি, এভিরা, অ্যাভাস্ট, এই সকল জিনিসগুলো হচ্ছে কি অ্যান্টিভাইরাস। ভাইরাস এবং অ্যান্টিভাইরাসের নামগুলো কি রাখতে হবে, একটু মুখস্থ রাখতে হবে, যে কোনো একটা মুখস্থ রাখো কারণ পরীক্ষায় আসে। এবার আসি পাসওয়ার্ডটা কেন দরকার? তোমার নিরাপত্তার জন্যই মেনলি কি দরকার বলো তো, এই যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দরকার, ঠিক আছে। অর্থাৎ আমাদের নিরাপত্তার জন্য আমাদের কি দরকার বলো তো, পাসওয়ার্ড দরকার। তাহলে আইসিটির এই যুগে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত সফটওয়্যার নিরাপত্তায় এক ধরনের তালা দিতে হয়, ঠিক আছে। এক ধরনের কি দিতে হয়, তালা দিতে হয়। আর এই তালার নামই হচ্ছে কি বলতো ভাইয়া, এই তালার নামই হচ্ছে আমাদের পাসওয়ার্ড। এই তালাটার নাম কি, এই তালাটার নাম হচ্ছে পাসওয়ার্ড। ওকে, আর হচ্ছে কম্পিউটার গেমে আচ্ছা পাসওয়ার্ড নিয়ে আরও যদি কিছু কথাবার্তা বলি, পাসওয়ার্ডটা অবশ্যই কী করতে হবে ভাইয়া, পাসওয়ার্ডটা অবশ্যই ইউনিক হইতে হবে, সেখানে কিছু নতুনত্ব থাকতে হবে। সেখানে তুমি শুধুমাত্র ক্যারেক্টার দিয়ে লিখবা তা কিন্তু না, তোমার নাম হচ্ছে আবুল, তুমি দিয়ে রাখলা আবুল পাসওয়ার্ড, তাই দেখবা হচ্ছে তোমার আইডি কী হয়ে যেতে পারে, কট হয়ে যেতে পারে, ঠিক আছে। সো ওগুলা না দিয়ে তুমি আবুলের সাথে কিছু একটা কী করো, ডিজিট দাও, ঠিক আছে। অথবা তুমি লিখবা আবুল, এই আবুলের এটা তুমি এইভাবে দাও, এই আবুল, ঠিক আছে। তারপরে হইতেছে এখানে আরও অবশ্যই কিছু দিতে হবে, তুমি একটা সংখ্যা টংখ্যা কিছু দিবা, ঠিক আছে। দিলা হচ্ছে 5, তারপরে কি দিবা 9, ওকে, তারপর দিলা হচ্ছে 7, সো এরকম কিছু একটা দিয়ে সুন্দর একটা তুমি কি করবা, পাসওয়ার্ড তৈরি করবা আর কি। সো এই হইতেছে জিনিস পাসওয়ার্ড তৈরি করার সময়। এছাড়া হচ্ছে আরও বিভিন্ন ধরনের চিহ্ন টিহ্ন আছে এগুলা। এবার হচ্ছে কম্পিউটার গেমে আসক্তি। কম্পিউটার গেমে আসক্তি থাকার ফলে দেখা গেছে একটা চীনা এক দম্পতি কী ছিল, তাদের নিজের যে সন্তান আছে তাদেরকে কী করে দিছে, বিক্রি করে দিছে। তারপরে দক্ষিণ কোরিয়ার একজন বিজ্ঞানী, একজন মানুষ 50 ঘন্টা টানা গেম খেলে কী করছে, মৃত্যুর কোলে ঝরে পড়ছে, এই কথাবার্তা সম্ভবত ছিল। আচ্ছা একটু করে দেখি, বলছে কম্পিউটার গেমে আসক্তিটা সময় শুরু হয় কই থেকে, শৈশব থেকে, ঠিক আছে। আমার আগেও কিন্তু ভাই অনেক মানে ছিল, আমি যখন কলেজ লাইফে পড়তাম প্রচুর ইচ্ছে হতো গেম খেলতে, ঠিক আছে। আমার ভাইয়েরা এখনও মনে আছে, আমার ভাইয়ের ল্যাপটপে আমি হচ্ছে সপ্তাহে একটা দিন কী করতো, গেম খেলতে দিত। মানে গেম না, মানে হচ্ছে ল্যাপটপটা দিত। আমি কী করতাম, আমার হচ্ছে সকালে আমি প্রায় 10টার দিক থেকে কী করতাম, আসতাম বাসায় পড়াশোনা করে, মানে কোচিং টোচিং থেকে স্যারের কাছে পড়ে আসতাম, এসে ডিরেক্ট গেম খেলতে বসতাম, ঠিক আছে। সকাল 10টা থেকে গেম খেলতে বসতাম, দুপুর পর্যন্ত গেম খেললাম। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে বিকেলে খেলাধুলা করতাম, খেলাধুলা করে রাতের বেলা 9টার মধ্যে পড়াশোনা শেষ করে ফেলতাম। পড়াশোনা শেষ করে আবার ভাইয়ের কম্পিউটার বসে আবার কী করতাম, গেম খেলতাম। তো দেখা গেছে হচ্ছে আমি সেদিন আবার বিকেলে খেলতেও যেতাম না, এমন হইতো। দুপুরেও ঘুমাইতাম না ঘুমাই সারাদিন খালি কী করতেছি, গেম খেলতেছি, ঠিক আছে। ফ্রেন্ড একটা থেকে পেজ নিয়ে আসছি, সিডিতে নিয়ে এসে ইনস্টল করছি, তারপর হচ্ছে তার থেকে জয়স্টিক ছিল, জয়স্টিক নিয়ে আসছি, নিয়ে এসে সারাদিন গেম খেলতাম, খুব সুন্দর লাগতো, ঠিক আছে। কী সুন্দর দিনগুলো ছিল। তারপরে যখন দেখছে ভাই আমি বেশি গেম খেলতেছি, তারপরে কী করছে, ডিরেক্ট সুন্দর করে কী করছে, আমার অ্যাকাউন্ট যেটা ছিল সেই অ্যাকাউন্টটা ডিলিট করে দিছে। তোর আর কী করতে হবে না, গেম খেলতে হবে না এগুলা, ঠিক আছে। এখন পড়ার সময় আমি কী কর, পড়াশোনা কর। সো তারপরে হচ্ছে একটু কমে গেছে আর কি, বর্তমান সময়েও খেলা হয়। 1 মাস আগে মনে হয় শুরু করছিলাম গেম খেলা পেস, কিন্তু দেখতেছি সময় কিছু নাই। আর একবার গেমে ঢুকলে দেখা যাচ্ছে আমি প্রতি সারা রাতি কী করতেছি, গেমই খেলতেছি। সো এই জন্য বলছি না, পর্যাপ্ত পরিমাণে ঘুমানো দরকার রাতের বেলা। সো গেম থেকে কী হয়ে গেছি, দূরে চলে আসছে আর কি, ঠিক আছে। একদম গেম আনইনস্টল করে দিছি। সো তোমাদের যাদের এরকম কী আছে, নেশা আছে, আসক্তি আছে, সেগুলো থেকে অবশ্যই কী করবা, দূরে থাকবা, তোমাদেরই ভালোর জন্য। তাহলে বলছে এই কম্পিউটার গেমের আসক্তিটা শুরু হয়েছে কই থেকে, শৈশব থেকে, এবং বেশিরভাগ সময় সেটা ঘটে অভিভাবকের অজ্ঞতার কারণে। তোমার বাবা মা এখন তোমাকে দিচ্ছে মোবাইলে কী করতে, ক্লাস করতে, তুমি ক্লাস না করে কী করতেছো, ফেসবুকে চ্যাট করতেছো। তাহলে এটা কি হইলো, এটা কিন্তু হইলো না, ঠিক আছে। এটা তুমি পিতা মাতার সাথে যেমন চিট করতেছো, নিজেই একদিন কী করবা, এই জিনিসগুলা বুঝবা। আমার যে এখন ফ্রেন্ডগুলো আছে তারা এখন বুঝতেছে আসলে পড়ালেখা করার কি মর্ম, ঠিক আছে। যেই ফ্রেন্ডগুলো পড়ালেখা করে নাই তারা এখন বুঝতেছে, তারা এখন দেখা যাচ্ছে এখানে জব করতেছে, ওইখানে জব করতেছে, কোনো শান্তি নাই, ঠিক আছে। ইভেন আমি এখন দেখা যায় মাঝে মধ্যে বাসায় যখন যাই ফ্রি টাইমে, তখন হচ্ছে চিরং গেলে আর কি, তখন দেখি ফ্রেন্ডে কল দিই, বন্ধু আসোস, বলে না বন্ধু আমার চাকরি আছে, অথবা বলে বন্ধু আমার এখন টিউশন করছে, টিউশন তো আবার অনেকেই করায়, ঠিক আছে। সো বলতেছে এরকম হয়েছে, এই হচ্ছে জিনিসগুলো। আমার যে ফ্রেন্ড সার্কেলগুলো ছিল সেগুলো মোটামুটি লেভেলের হচ্ছে, দেখা গেছে মিডল, ঠিক আছে। এত বেশি যে হাই বা এত বেশি যে লো তাও না, মোটামুটি লেভেলের তারা পড়াশোনা করতো আর কি। আর আমি তো সবসময় একটু খেলাধুলা বেশি করতাম, আগে খেলতাম স্কুল লাইফে থাকতে প্রতিদিন
এমন কোনো দিন নাই, অর্থাৎ মাসে না বলে আমি সপ্তাহে বলি, প্রতি উইকে অ্যাভারেজে আমি হচ্ছে 2 থেকে 3 দিন ক্রিকেট খেলছি প্রতি উইকেই, ঠিক আছে। ইভেন হচ্ছে আমি একটা কি করতাম, একটা হচ্ছে কোচিংয়ের নাম দিয়ে কি করতাম, ক্রিকেট খেলতাম। অর্থাৎ আমাদের সেদিন কোনো কোচিংয়ে থাকতো না, আমার বাসায় জানতে হচ্ছে যে আমি কি করছি, কোচিংয়ে গেছি। আসলে আমার সেদিন কোনো কোচিংই ছিল না, আমি কি করতাম, যাইতাম ক্রিকেট খেলতে। কিন্তু আবার এইটা যখন যাইতাম তখন মাঝে মধ্যে হচ্ছে 2-3 বার ধরা খাইছিলাম, ধরা খাই তারপরে হচ্ছে বাসায় যা হয়েছে তা না বলি, প্রচুর উত্তম মধ্যম ক্যালানি দেওয়া হয়েছে এই সকল কাজ করার জন্য। ডিরেক্ট স্যারকে কল দিয়েছে, বলে স্যার ওকে আছে। আমি বুঝি না, আম্মু আসলে মানে বুঝে যেত, আমি যদি এরকম মিথ্যা চিত্তা বললাম তখন দেখা যেত আম্মু বুঝে যেত। তারপরে এসে সেই উদুম কেলানি, স্যারও বলে নাই। তারপরে কোচিংয়ে গেছি স্যারের কাছে, স্যার আবার আরেক পার্ট দিছে, বলে হচ্ছে কোচিংয়ে নাম দিতে হচ্ছে কী করস, খেলাধুলা করস, এই সকল কথাবার্তা বলে আরও দিছে। সো অনেক সুন্দর ছিল আমার শৈশবটা, কিন্তু আমি মোবাইলের প্রতি এত বেশি ইন্টারেস্ট ছিলাম না তখন। মোটামুটি হচ্ছে অফলাইনের যে গেম, যেমন স্কুল লাইফে থাকতে হচ্ছে কী করতাম, ক্রিকেটটাই খেলতাম। আবার যখন আমি কলেজ লাইফে উঠছি তখন আমার রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেছে। তখন আসলে ক্রিকেট খেলার জন্য মাঠটা ছিল অনেক দূরে, আর আমাদের ওইখানে স্কুলের পাশে ছিল, তো দেখা যেত হচ্ছে আমি স্কুল থেকে ক্রিকেট খেলে টেলে তারপর বাসায় আসতাম। বাট যখন কলেজে উঠলাম, কলেজ তো পুরো অন্য একটা সাইডে, তখন কলেজে যখন উঠছি তখন হচ্ছে আর ওরকম করা হয় নাই। তখন দেখা গেছে আমি প্রতি শুক্রবারই হচ্ছে কী করতাম, ফুটবল খেলতাম। শুক্রবার একদম ফজরের নামাজ পড়ে একদম দেখা গেছে ফুটবল খেলতে আমরা মাঠে চলে আসতাম, ঠিক আছে। প্রতিদিন বড় ভাইদের কল দিতাম, আমার ব্যাচমেটদের কল দিতাম, রে কই কই আয় আয় তাড়াতাড়ি আয়, ফুটবল খেলা শুরু করবো। এমনও হয় আমার ঘুমও ধরতো না, ঠিক আছে। আজকে চিন্তা করতাম এই ফরমেশে খেলবো, আজকে এই ফরমেশনে খেলবো। সো কত বেশি চিন্তা। ইভেন হচ্ছে আমি এখন যখন চট্টগ্রাম যাই, প্রতি শুক্রবারই হচ্ছে আমি কী করি, ফুটবল খেলি, ঠিক আছে। কারণ আমার প্রতি শুক্রবারে সকল ফ্রেন্ডরা থাকি, সকল ফ্রেন্ডরা মিলে আমি চেষ্টা করি সবসময় কী করার জন্য, ফুটবল খেলার জন্য। ক্রিকেট এখন বেশি খেলা হয় না, পারিও না বলতে গেলে, বাট ফুটবল খেলাটা কিন্তু অনেক বেশি হয় আর কি। আচ্ছা, আসলে মনে হয় বাংলাদেশের ক্রিকেট খেলাটা অনেক বেশি এক্সাইটিং হচ্ছে, আর আমি অনেক কিছু বোরিং কথাবার্তা বললাম, ঠিক আছে। তাহলে আমরা একটু পড়াশোনায় চলে আসি, দেন হচ্ছে আমরা কী করবো, আমিও একটু বাংলাদেশের খেলা দেখবো কী হইতেছে। আচ্ছা, তাহলে এটা গেল। এবার বসি কোরিয়ার একজন মানুষ, এই কোরিয়ার একজন মানুষ কী করছে একটু মনে রাখবা, কোন দেশের কে করতেছে, কী করছে, টানা 50 ঘন্টা কী করছে, গেম খেলে মৃত্যুর কোলে ঢলে পড়ছিলেন। আর চীনা এক দম্পতি কী করছিলেন, কম্পিউটার গেম খেলার অর্থ জোগাড় করতে তাদের শিশু সন্তানকে কী করে দিছে, বিক্রি করে দিছে। আর গবেষণায় দেখা গেছে কোনো একটি কম্পিউটার গেমের তীব্রভাবে আসক্তি একজন মানুষের মস্তিষ্কে বিশেষ এক ধরনের কিসের তৈরি হয়, উত্তেজক রাসায়নিক দ্রব্যের আবির্ভাব হয়, ঠিক আছে। প্রত্যেকটা এমসিকিউতে আছে, শুধু তাই নয়, যারা সপ্তাহে অত্যন্ত 6 দিন কী করতেছে, টানা 10 ঘন্টা কম্পিউটার ব্যবহার করে, তাদের মস্তিষ্কের গঠনেও এক ধরনের পরিবর্তন দেখা যায়। এগুলো হইতেছে এই কম্পিউটার গেমে আসক্তি বা কম্পিউটার বা মোবাইলের প্রতি যে আসক্তিটা আছে, সেই আসক্তির যে মেইন যে জিনিস সেটা। তারপর আসে জিনিস সামাজিক নেটওয়ার্কের আসক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা সকলেই ইউজ করতেছি, ঠিক আছে। এটার কারণ কি, মনোবিজ্ঞান মনে করেন এই সাইটগুলোতে আরও একটি কৌতূহলোদ্দীপক আবিষ্কার করেছেন। সেটা কি, সব মানুষের ভিতরে নিজেকে প্রকাশ করার একটা কী আছে বলতো, সুপ্ত আকাঙ্ক্ষা থাকে, ঠিক আছে, যেটাকে আমরা মনোবিজ্ঞানের ভাষায় কী বলা হয়, নার্সিসিজম বলে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমাদের এই সুপ্ত বাসনাকে জাগ্রত করে দেয় আর কি, ঠিক আছে। এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দেয়। সাপোজ যেমন দেখো, আমার ইচ্ছা আছে, আমি যখন কোথাও ঘুরতে টুরতে যাই তখন কী করি, সুন্দর সুন্দর ভিডিও করে রাখি, তারপরে এসে কী করি, আমি সেই ভিডিওগুলো হচ্ছে ফেসবুকে পোস্ট করি, দেখতে আমার মনের একটা ইচ্ছা আছে আর কি, ঠিক আছে। আমি বিভিন্ন জায়গায় ঘুরে কী করবো, আমার করবো। সো এই ইচ্ছাগুলো পূরণ করতেছে কে, এই সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, তারপরে হচ্ছে টুইটার, ঠিক আছে। সো এই জিনিসগুলোই হচ্ছে জিনিস পাইরেসি জিনিসটা কি, পাইরেসি জিনিসটা হচ্ছে আমাদের মেইন একটা জিনিস, ঠিক আছে। পাইরেসি তো আর মেইন না, কপিরাইট আইনটা হচ্ছে মেইন, ওকে। তুমি আর যেই কাজটা আছে সেই কাজে তুমি হচ্ছে ন্যায্য অধিকার অর্থাৎ ন্যায্য মূল্য পাওয়ার জন্য কি কপিরাইট আইন করা হয়েছে। আর কপিরাইট আইন বিঘ্নিত করে কে, এই পাইরেসিটা। তাহলে বলা হয়েছে লেখক, শিল্পী সহ সৃজনশীল কর্মীদের তাদের নিজেদের সৃষ্টিকর্মকে সংরক্ষণ করার অধিকার দেওয়ার কপিরাইট আইনের লক্ষ্য, ঠিক আছে। কপিরাইট আইনের লক্ষ্য কি, এটা। অর্থাৎ তোমার যে সৃষ্টিটা আছে সেটা কি তুমি যাতে সেই ন্যায্য মূল্যটা পাও, এই জন্যই কী করা হয়েছে, এই কপিরাইট আইন করা হয়েছে। আর এই কপিরাইট আইনটা লঙ্ঘন করে অনেকেই ব্যক্তি কী করতেছে বলতো, অনেক দুষ্টু চক্র কী করতেছে, এই সকল কাজে লিপ্ত হচ্ছে, অসৎ কাজে কী হচ্ছে, লিপ্ত হচ্ছে, পাইরেসির মতো অসৎ কাজে। ইভেন দেখা যায় অনেক স্টুডেন্ট আছে, তারা দেখা যাচ্ছে হচ্ছে কী করতেছে, একজন কোর্স কিনে 10-20 জন মিলে কী করতেছে,
ক্লাস করতেছে, ঠিক আছে। তারা আবার কী করছে, সেই কোর্সগুলোকে অন্যান্য জায়গায় কী করছে, বিক্রি করতেছে। বলে আমরা তো মাত্র সুলভ মূল্যে কী করতেছি, বিক্রি করতেছি। সাপোজ তুমি নিজেই যদি চিন্তা করো, একটা কোর্সের মূল্য হচ্ছে কত টাকা, একটা কোর্সের মূল্য হচ্ছে 500 টাকা বা 1000 টাকা, ঠিক আছে। আরেকজন স্টুডেন্ট কী করছে, সে 1000 টাকা দিয়ে না কিনে সে হচ্ছে যে যার থেকে কিনতেছে সে তো 1000 টাকা দিয়ে কিনছে, তারপর সে কী করছে, বলতেছে আমি কী করবো, আমি হচ্ছে 200 টাকায় দিব। সাপোজ এইরকমই সে 200 টাকা করে, সাপোজ সে যদি এখন 50 জন স্টুডেন্টের সাথে যদি কন্ট্যাক্ট করে, তাহলে দেখো 200-র সাথে তুমি এখন যদি 50 গুণ করো, তাহলে দেখো তো কত টাকা আসছে। তাহলে আসলে সেই যে ইয়াটা, সে তো বলতেছে যে আসলে ভাই আপনারা অনেক দামি কোর্স, এই জন্য আমি নিতে পারতেছি না। কিন্তু দেখো ও কিন্তু ঠিকই কী করে নিচ্ছে, এই কোর্সটা থেকে লাভবান হয়ে যাচ্ছে। ও মানে যে ওরে যখন ধরা হয় আর কি, ঠিক আছে, যারা কোর্স এগুলো পাইরেসি করে তাদেরকে যখন ধরা হয় তখন এটা বলে দাম বেশি, এই সেই বুঝি কথাবার্তা বলে। আসলে তারা মানে বুঝাইতে চায় যে আসলে তারা নৈতিক, আসলে তাদের জিনিসগুলো আসলে কি নয়, নৈতিক নয় আর কি। দেখো তারপরে কোশ্চেন, কপিরাইট আইনের আওতায় কোনো কপিরাইট হোল্ডারের অধিকার ক্ষুণ্ণ হয় তখনই কপিরাইট আইন বিঘ্নিত হয়েছে বলে ধরে নেওয়া হয়। আর এই ধরনের ঘটনাকে সাধারণভাবে কী বলা হয়, পাইরেসি বা সফটওয়্যার পাইরেসি নামে পরিচিত, ঠিক আছে। অর্থাৎ কপিরাইট আইন, আর তোমার যতটুকু পাওয়ার অধিকার আছে তুমি সেটা পাইলে না। সাপোজ তোমার একটা সুন্দর করা নোট কেউ কোনো ক্রেডিট না দিয়ে সে কী করছে, নিজের টাইম লাইনে দিয়ে দিছে, তাহলে এটা কি তুমি সব কিছু করলা কিন্তু তুমি তো আর কোনো কী পাইলে না, যে রেফারেন্সটা আছে বা ক্রেডিট আছে সেটা কিন্তু তুমি পাইলে না। তাহলে এটাই হইতেছে তখন হয়ে যাবে পাইরেসি। আর কপিরাইট আইনের আওতায় সংশ্লিষ্ট উদ্যোক্তা, নির্মাতা বা প্রোগ্রামার তাদের কম্পিউটার সফটওয়্যারে মেধাস্বত্ব সংরক্ষণ করতে পারেন। আর বড় বড় কোম্পানিগণ কী করতে পারতেছেন, দেখো তো বিএসএ, বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স, ঠিক আছে, অ্যালায়েন্স হবে এটা, বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স একটি সংস্থা তৈরি করেছে। সংস্থাটি কী করছে দেখো তো, 2011 সালের প্রতিবেদনে বলছে প্রতি 10 জনের মধ্যে এই 7 জনই হচ্ছে কি পাইরেসি মুক্ত, ঠিক আছে। পার্সোনাল কম্পিউটার ব্যবহার করে 10 জনের মধ্যে 7 জনই হচ্ছে কি এত। ওকে, তারপরে কোশ্চেন, তথ্য অধিকার ও নিরাপত্তা। তথ্য অধিকার ও নিরাপত্তা, তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে তথ্য অধিকার আইন প্রণীত হয়েছে এবং বাস্তবিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারও এটা একটা করছে, সেটা হচ্ছে কি 2000 কত সালে দেখো তো, 9 সালে, কি নাম, তথ্য অধিকার আইন 2009 নামে একটা কি করছেন, আইন চালু করছেন। সে আইনের কিছু কথাবার্তা আছে সেগুলা, আচ্ছা। আর এই আইনে সম্ভবত হচ্ছে 20টা জিনিস ছিল, ঠিক আছে, 20টা জিনিসকেও সেই আইনের আওতাভুক্ত রাখা হয়েছে। অর্থাৎ একটা দেশের খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল ইনফরমেশনগুলো আছে, ঠিক আছে, যে ইনফরমেশনগুলো বাইরের দেশে মানুষের সাথে শেয়ার করা উচিত নয়, সেই ইনফরমেশনগুলো কি থাকবে, এটার বাইরে থাকবে আর কি, ঠিক আছে। তুমি অনেক কিছু তথ্য সরকার কী করতেছে, শেয়ার করতেছে, বাট এমন কিছু গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য আছে যেগুলো সে কী করবে না, শেয়ার করবে না। এরকম কয়টা, মোট 20টা, ঠিক আছে, এরকম দেখবো হচ্ছে মোট 20টা জিনিস আছে, সেই 20টা জিনিস নিয়ে কিছু কথাবার্তা বলা হয়েছে। তারপর একটু আসি সাধারণ ট্রাবল শুটিং। সাধারণ ট্রাবল শুটিং, তো দেখো প্রত্যেকটা যন্ত্রের সাথে একটা করে ম্যানুয়াল বা ব্যবহার নির্দেশিকা থাকে। তুমি যদি ক্যালকুলেটার কিনো, ক্যালকুলেটার দেখবে এত মোটা একটা কী দেওয়া আছে, কাগজ আছে, কীভাবে কী ব্যবহার করতে হবে, এই সকল জিনিসই আর কি, ঠিক আছে। এছাড়াও দেখবা মাঝে মধ্যে দেখবা কিছু কিছু জিনিসের ক্ষেত্রে এই একটা ছোট্টখাটো প্রবলেম হইলে তুমি নিজেই যাতে ঠিক করতে পারো তারও একটা কী দেওয়া থাকে বলতো, নির্দেশনা সেখানে দেওয়া থাকে। কিন্তু বেশি যদি হয় তখন তো অবশ্যই কী করতে হবে, মেকারের কাছে নিতে হবে। সো এই জিনিসটা বলা হয়েছে প্রত্যেকটা যন্ত্রের সাথে একটা নির্দেশিকা থাকে। এই নির্দেশিকার একটি বৈশিষ্ট্য হলো এর শেষ দিকে 1 বা 2 পৃষ্ঠার একটা কী থাকে, শিরোনাম থাকে, তার নাম হচ্ছে কি ট্রাবল শুটিং। আর এই ট্রাবল শুটিং অংশে কী থাকে দেখো তো, সাধারণ সমস্যার প্রকৃতি ও এর কী দেওয়া থাকে বলতো, সমাধানটা দিয়ে দেওয়া থাকে, ঠিক আছে। অর্থাৎ প্রকৃতি কী ধরনের হইলে তুমি কী স্টেপ নিলে সেটা দ্রুত সেরে উঠতে পারে, অর্থাৎ ঠিক হয়ে যেতে পারে, সেটা বলা হয়ে থাকে আর কি, ঠিক আছে। সো এই হইতেছে জিনিস। আর তোমাদের বইতে আমি ছকটা অ্যাড করি না ইচ্ছা করে, তোমাদের বইয়ে ছক আছে, সেই ছকটা তোমরা কি করবা, দেখে নিবে। তোমাদের বইতে যে ছকটা আছে সেই ছকটা দেখে নিবে। আর এই ছকটা থেকে অবশ্যই একটা এমসিকিউ তোমরা পাবা ইনশাল্লাহ। এবার পরীক্ষাগুলোতে কিন্তু প্রত্যেকটা বোর্ডেই দেখা গেছে এই ছকটা থেকে একটা করেই এমসিকিউ আসছেই, ঠিক আছে। সো সেই যে এমসিকিউটা আছে সেই এমসিকিউগুলো কিন্তু তোমাদের কি করতে হবে বলতো ভাইয়া, দেখে নিতে হবে। এই হইতেছে জিনিসগুলো, ঠিক আছে। এখন আমরা চলো কিছু কোশ্চেন দেখবো, ঠিক আছে। কোশ্চেন দেখে আমরা কি করবো, বাংলাদেশের খেলা দেখে যাবো। জানি না আসলে বাংলাদেশের কি অবস্থা।
প্রথমে কম্পিউটারের সর্বাধিক ব্যবহৃত অপারেটিং সিস্টেম কোনটা? আমরা সকলে জানি উইন্ডোজ অপারেটিং সিস্টেম, ঠিক আছে। খুব দ্রুত গতিতে এখন শেষ করব। ইন্টারনেট ব্যবহার করে সহজে কোনটি আপডেট করা যায়? আমাদের যে অপারেটিং সিস্টেম আছে সেটা আপডেট করতে পারি। তারপরে কোশ্চেন, কম্পিউটার ধীরগতি হয়ে গেলে কিভাবে তা স্বাভাবিক করা যায়? অপারেটিং সিস্টেম তুমি আপডেট করতে পারো। অপারেটিং সিস্টেম আপডেটের মাধ্যমে তুমি এই কাজটা একটু সমাধান করতে পারো। ইন্টারনেট ব্যবহারের কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়? কুকিজ বা টেম্পোরারি ফাইলগুলো মেইনলি ক্যাশ মেমোরি নামে একটা মেমোরি আছে, সেই ক্যাশ মেমোরিতে কী করা হয়? জমা হয়, যেটাকে আমরা সিপিইউর মেমোরিও বলে থাকি আর কি, ঠিক আছে। আর কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়? আমরা সকলে জানি ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্রাগমেন্টর যেটা আছে, সেই দুটো জিনিস আমরা কী করে থাকি? ব্যবহার করে থাকি। ডিস্ক ক্লিন আপ কোথায় সংযুক্ত থাকে? ডিস্ক ক্লিন আপ ডিস্ক ডিফ্রাগমেন্টরটা অপারেটিং সিস্টেমের সাথে কি থাকে বলতো? যুক্ত থাকে। তারপরে কোশ্চেনটা যদি একটু করে দেখি, হার্ড ডিস্কের ফাইলগুলো সাজানোর জন্য কোনটি ব্যবহৃত হয়? হার্ড ডিস্কের ফাইলগুলো সাজানোর জন্য আমরা মেনলি এই যে ডিস্ক ডিফ্রাগমেন্টর যেটা আছে সেটাই মেনলি কী করে থাকি বলতো? ইউজ করে থাকি আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে আইসিটি যন্ত্রের সফটওয়্যারগুলো ইনস্টল করা হয় কিসের উদ্দেশ্য? অবশ্যই কোনো না কোনো কিছু ইনস্টল করে আমরা কিসের জন্য? ব্যবহার করার উদ্দেশ্যে কী করে থাকি বলতো? ইনস্টল করে থাকি। আর আইসিটি যন্ত্রগুলো কিসের মাধ্যমে পরিচালিত হয়? সবগুলো হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে কী করা হয়? পরিচালিত হয়। তুমি তার না হলে কিন্তু হয় না। আমি অলরেডি বলছিলাম তাদেরকে আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, তুমি তারপর যদি সেরকম কাজ করো তাহলে দেখা যায় সে আউটপুটগুলো তারা দেয়। কত সালে ভাইরাসের নামকরণ করা হয়েছে? 1983 সালে। তোমরা অনেকেই বলছো, ঠিক আছে, তাহলে আমি এটা ধরে নিলাম তোমাদের বইতে আছে। আর বইতে যদি না থাকে অনেকের বইতে দেখবে এটা তো আছে, 1900 কত দেওয়া আছে? 80 সাল দেওয়া আছে। এটা হচ্ছে জিনিস। কোনটি নিজেই প্রতিরূপ তৈরি করে এবং বিভিন্ন প্রোগ্রামে চলাফেরা করে? এর উত্তরটা হচ্ছে আমাদের ভাইরাস। ভাইরাস এই কাজগুলো করে থাকে। তারপর হচ্ছে ভাইরাস এক ধরনের কি? আমরা অলরেডি করছি, ভাইরাস এক ধরনের সফটওয়্যার, ঠিক আছে, যার নিজের প্রতিরূপ নিজেই তৈরি করে পুরা প্রোগ্রামে আস্তে 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 কী করবে বলতো? ছড়িয়ে পড়বে, ঠিক আছে। তারপর কোশ্চেন, কোনটির মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস ছড়ায়? তাহলে ভাইরাস ছড়াবে কার মাধ্যমে? এই সিডি, ঠিক আছে। সিডি তুমি যখন করবা তখন ওইখান থেকে তোমার কিন্তু ছড়ায় যেতে পারে। বাকিগুলো হচ্ছে আসলে করা হয় না। ফাইলের সংক্রমিত ভাইরাস কম্পিউটার বা যন্ত্রের কোথায় অবস্থান করে? এর সর্বপ্রথম হচ্ছে মেমোরিতে কী করে অবস্থান করে, তারপর আস্তে আস্তে সব জায়গায় কী করে? ছড়িয়ে পড়ে। অ্যান্টিভাইরাস ইউটিলিটিগুলো আক্রান্ত ভাইরাস বা পরিচিত ভাইরাসগুলোর মধ্যে কী মিলকরণ করে? চিহ্ন। ওর চিহ্নের সাথে মিলকরণ পাইলে ধুমধুম করে তাকে কী করবে বলতো? অ্যাটাক করে মেরে ফেলবে। তারপর আসি, আইসিটি যন্ত্রের ভাইরাসের প্রতিষেধক কোনটা? আইসিটি যন্ত্রের ভাইরাসের প্রতিষেধক হচ্ছে আমাদের অ্যান্টিভাইরাস। তারপর জিনিস, নিচের কোনটি ব্যবহারের পূর্বে ভাইরাস মুক্ত করার দরকার হয় না? অবশ্যই যে ডেটা কেবলটা আছে সেই ডেটা কেবল ইউজের পূর্বে তোমার ভাইরাস মুক্ত করার দরকার হবে না। সবসময় হালনাগাদ করতে হয় কোন সফটওয়্যার? অ্যান্টিভাইরাস সফটওয়্যার। তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম যেটা আছে এগুলো আমাদের কী করতে হবে? হালনাগাদ করতে হবে। আর পাসওয়ার্ড কেন ব্যবহার করা হয়? অবশ্যই আমাদের নিরাপত্তার জন্য। নিরাপত্তা আছে, এই তো নিরাপত্তার জন্য আমরা কী করে থাকি ভাইয়া? পাসওয়ার্ডটা ইউজ করে থাকি। তারপর কোশ্চেন, ইউনিক পাসওয়ার্ড তৈরি করতে প্রয়োজন কোনটা? ইউনিক পাসওয়ার্ড তৈরি করতে অবশ্যই একটা কি দরকার? দক্ষতা দরকার, ঠিক আছে। তুমি যত বেশি ইউজ করবা, অর্থাৎ ওই যে কিছু বললাম, নাম্বার দাও, লেটার দাও, বিশেষ লেটার, ঠিক আছে, টেক্সট দাও, দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করো। মৌলিক পাসওয়ার্ড বা ইউনিক পাসওয়ার্ড তৈরি করার জন্য কী করা উচিত? সংখ্যা, শব্দ, চিহ্ন সব কিছু কী করতে হবে? মিশ্রণ করতে হবে। তারপর হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন সিস্টেমটি কোন মেইলের ক্ষেত্রে? জিমেইলের ক্ষেত্রে আমাদের এই 2 স্টেপ যে ভেরিফিকেশনটা আছে সেটা কিন্তু করতে হয়, ঠিক আছে। তারপর বলছে জিমেইলের 2 স্টেপ ভেরিফিকেশনে মোবাইলে কী পাঠানো হয়? মোবাইলে মেনলি হচ্ছে একটা সিকিউরিটি কোড, ঠিক আছে। কী পাঠানো হয়? একটা সিকিউরিটি কোড পাঠানো হয়। তারপরে কোশ্চেন, স্প্যাম সাধারণত কোনটির সাথে যুক্ত? তুমি যদি কোনো একটা মেল তোমার বন্ধুকে পাঠাও, তুমি যদি কী না করো, সাবজেক্টটা না লিখো, মাঝে মধ্যে দেখবা সেই মেলটা আর তোমার ইনবক্সে দেখাচ্ছে না, সে তখন চলে যাবে তোমার স্প্যামের মধ্যে, ঠিক আছে। তাহলে সেই স্প্যামে কে যাচ্ছে? আসলে মেইলটা যাচ্ছে, তাহলে এটা আনসার হবে মেল। তারপর হচ্ছে কোনো দেশের এক দম্পতি, আচ্ছা কোন দেশের দম্পতি কম্পিউটার গেমের খেলার অর্থ জোগাড় করতে শিশু বিক্রি করে দিছে? চীনের দম্পতিটা শিশু বিক্রি করে দিছে। কোরিয়ার যে ছিল সে 50 ঘন্টা গেম খেলে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কোরিয়ার একজন ব্যক্তি কত ঘন্টা? 50 ঘন্টা গেম খেলে কী করছে? মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তারপর হচ্ছে কম্পিউটার গেমে আসক্ত একজন মানুষের মস্তিষ্কে কিসের আবির্ভাব ঘটে? বিশেষ এক উত্তেজক রাসায়নিক দ্রব্যের কী ঘটে? আবির্ভাব ঘটে। তারপর কোশ্চেন, মানুষের নিজেকে প্রকাশ করার বিষয়কে মনোবিজ্ঞানের ভাষায় কী বলা হয়? নার্সিসিজম বলা হয়। আর এই স্বাধীনতাটা কে দেয়? সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো আছে সেই সামাজিক যোগাযোগ মাধ্যম এই স্বাধীনতাটা দিয়ে থাকে। সামাজিক নেটওয়ার্কের জনপ্রিয়তার কারণ কি? এই জিনিসটা নিজেকে প্রকাশ করার সুযোগ পাওয়া। তারপর জিনিস,
কোন আইনটি সৃজনশীল কর্মের মালিকানা নিশ্চিত করে? কপিরাইট আইন। কপিরাইট আইন কি করে? এই যে মালিকানাটা আছে সেই মালিকানাটা নিশ্চিত করে। আর কপিরাইট আইন যখন বিঘ্নিত হবে তখন সেটা কি হবে? পাইরেসি হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে পাইরেসি কি? পাইরেসিটি হচ্ছে আমাদের এই কপিরাইট কি হওয়া, বিঘ্নিত হওয়া। তারপরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে বিএসএ, বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্সের কাজ কি? বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্সের কাজ হচ্ছে মেধাস্বত্ব কি করা বলতো? সংরক্ষণ করা। তারপরে বিএসএ 2011 সালে প্রতিবেদনে বলছিল পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীর মধ্যে 10 জনের মধ্যে 7 জন হচ্ছে কি পাইরেসি মুক্ত। তাহলে প্রতি 10 জনে কতজন? 7 জন হচ্ছে আমাদের পাইরেসি মুক্ত। বাংলাদেশ কত সালে তথ্য অধিকার আইন চালু হয়? 2009 সালে তথ্য অধিকার আইন চালু হয়, আর তার নাম ছিল হচ্ছে তথ্য অধিকার আইন 2009। কত ছিল? তথ্য অধিকার আইন 2009। এটাই হচ্ছে জিনিস। তথ্য অধিকার আইন 2009 এর আওতায় কয়টি বিষয়কে আইনের আওতায় মুক্ত রাখা হয়েছে? আমরা বলছিলাম 20টা জিনিসকে কি করেছে এই আইনের মুক্ত রাখা হয়েছে। তোমরা দেখবা 20টা জিনিসের কি দেওয়া আছে, একদম ইন ডিটেলস ওইখানে দেওয়া আছে। তারপর হচ্ছে ট্রাবল শুটিং কথাটি কোনটির জন্য প্রয়োজন? এটা হচ্ছে মেনলি হার্ডওয়্যারের জন্য। ঠিক আছে, এটা মেনলি কিসের জন্য? যে হার্ডওয়্যারটা আছে সে হার্ডওয়্যারের সাথে আসলে আসে আর কি। সো এই হইতেছে আমাদের মোটামুটি লেভেলের আমরা একটা কি করলাম বলতো, আমার দ্বিতীয় অধ্যায় এবং যে ষষ্ঠ অধ্যায়টা আছে সেই দ্বিতীয় এবং ষষ্ঠ অধ্যায়ের যে কাজগুলা সেগুলো আমরা মোটামুটি লেভেলের কি করে ফেললাম বলতো, দেখে ফেললাম। আচ্ছা, আসলে যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো হচ্ছে তোমাদেরই তো পড়তে হবে। ঠিক আছে, আমি জাস্ট একটু করে সঠিক যে আনসারগুলো আছে সেগুলো একটু করে কি করলাম বলতো, বলে ফেললাম। ঠিক আছে, আমরা অনেকেই বলতেছে ভাই শেষ করেন, এই জন্য দ্রুত শেষ করে দিলাম। আর যেটা বললাম, এই আইসিটির যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আছে সেগুলো আমি একটু নিব। ঠিক আছে, একটু ওয়েট করো, আস্তে ধীরেই হচ্ছে কী করবো আমি নিয়ে নিব। ঠিক আছে, এত টেনশন করার কারণ নাই, যেহেতু সকল ক্লাস নিতে পারছি ইনশাল্লাহ এই ক্লাসগুলো কী করবো নিয়ে নিব। আর আগামীকাল অথবা পরশুদিন আমরা কি করব, আমাদের জেনারেল ম্যাথের আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে আমি অনুপাত, সদৃশ্যতা আর এটা হচ্ছে প্রতিসাম্যতা, এই একটা অধ্যায় 14তম যে অধ্যায়টা সেই অধ্যায়টা নিয়ে আমরা কি করবো নেক্সট ক্লাস করবো আর কি। ঠিক আছে, আমার সাথে সম্ভবত সর্বশেষ এই প্রোগ্রামের একদম সর্বশেষ ক্লাস থাকবে হচ্ছে আমার ওইটা। আর আজকের ক্লাস তো আমরা বললাম, আর যে প্র্যাকটিক্যাল অংশ সেগুলো আমি অবশ্যই দিব, তোমাদের কোনো টেনশন কোনো কারণ নাই। আর পঞ্চম অধ্যায় যেটা সেটা হচ্ছে আমি রেকর্ড করে দিয়ে দিব। ঠিক আছে, যেহেতু ওখানে বেশিরভাগই হচ্ছে আমাদের কি প্র্যাকটিক্যাল নির্ভর, শুধুমাত্র প্রথম অংশে মাল্টিমিডিয়া রিলেটেড কিছু ছোটো কথা আছে, সেই কথাগুলো হচ্ছে আমি রেকর্ড করে তোমাদের দিয়ে দিব। এত বেশি টেনশন করে না, যে 5টা অধ্যায় পড়ানো হয়েছে সেই 5টা যদি ভালো মতো পড়ো বা ইনশাল্লাহ তুমি 20টা এমসিকিউ এখান থেকে পেয়ে যাবা। ঠিক আছে, আর যে জিনিসগুলো তোমাদের দেখতে বসি সেগুলো তোমরা অবশ্যই কী করে নিবা, দেখে নিবা, এই হইতেছে চাওয়া, আর কিছু না। তা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।